যারা জয়েন করছেন কাইন্ডলি একটু বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। জি ভাই, আপনি শুরু করুন। আচ্ছা, আজকে আমাদের রাজনীতিতে দুটো ক্লাস। আহ আজকে আমরা খুব বেশি জিনিস দেখার সুযোগ পাবো না। অল্প কিছু রাইটার দেখবো। গতদিন আমরা 6টা রাইটার দেখছিলাম। দেখছিলাম হচ্ছে 1800 সাল থেকে পর্যায়ক্রমে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদেরকে দেখতে দেখতে আমরা আগাচ্ছিলাম। তো সেই লিস্টে আমাদের সর্বশেষ ছিলেন হচ্ছে দীনবন্ধু মিত্র ছিলেন 1830 সালে, এবং তারপরে আমরা বিহারীলাল পর্যন্ত পড়ছি। তো বিহারীলালের পরে যে ব্যক্তি আসে তিনি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম আসলে জন্মগ্রহণ করছেন 1838 সালে। এরপরে পরবর্তীতে আসছেন মীর মশাররফ হোসেন। উনি জন্মগ্রহণ করছেন 1847 সালে। এরপরে আসেন হচ্ছে কায়কোবাদ। উনি জন্মগ্রহণ করছেন 1857 সালে, 10 বছর পরে, 47-57। এরপর 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছেন। 1941-এ মৃত্যু আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীতে জন্মগ্রহণ করছেন 1868-তে প্রমোদ চৌধুরী। এরপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছেন 1876 সালে। শরৎচন্দ্রের এটা আমি অ্যাড করে কেটে দিয়েছি, কারণ একটা আসলে আজকে আলোচনা করে শেষ করা যাবে না। আজকে আমাদের টপিক কম হইলেও হচ্ছে অনেক বেশি আলাপ আলোচনা করতে হবে। আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব, রবীন্দ্রনাথ ঠাকুর এক লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলাদা একটা ক্লাস, আলাদা দুইটা ক্লাস শিডিউল এভাবে রাখা আছে। একটা শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বোধহয় পঞ্চপাণ্ডব, এরকম একটা মিক্স। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে পুরো একটা ক্লাস না, দুই তিনটা ক্লাস নিলে আসলে শেষ করার মতো না। তো যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে মেইন ক্লাস হবে, সেটা পরবর্তীতে হবে। আজকে আমরা শুধুমাত্র হচ্ছে রবীন্দ্রনাথের যে উপন্যাস, সেই উপন্যাসগুলো দেখবো। এটা দেখার একটা কারণ আছে, ক্লাস শেষে বুঝবেন। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র যখন আমরা পড়বো, বঙ্কিমের ম্যাক্সিমাম হচ্ছে উপন্যাস পড়তে হবে, মানে উপন্যাসের কাহিনী পড়তে হবে, যে কোথায় কি ঘটনা হয়েছে না হয়েছে বঙ্কিমের। তো ওইটার সাথে মিল রেখে আমি আজকে রবীন্দ্রনাথের যে উপন্যাস যেগুলো আছে সেই অংশটুকু আমরা শেষ করব। এছাড়া কায়কোবাদের হচ্ছে মহাশ্মশান আছে, মীর মোশাররফ হোসেনের হচ্ছে বিষাদ সিন্ধু আছে, আর প্রমথ চৌধুরী তো হচ্ছে সবুজ পত্র আর চরিত্র ভাষায় যে প্রবর্তক, এই দুইটা নিয়ে একটা কম্পাইলি প্রশ্ন আসতে পারে, বা তার যে প্রাবন্ধিক সত্তা এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। আজকের আমাদের মূল ফোকাস থাকবে, আমরা আজকে অনেকগুলা কাহিনী শুনবো। হ্যাঁ, উপন্যাসের কাহিনী শুনবো, একাধিক। তো সেগুলো যেন আমাদের হচ্ছে মাথায় থাকে, ওইভাবে আজকে আমরা আস্তে আস্তে শুনতে শুনতে আগাবো। তো আপনাদের আশা করি হচ্ছে সিকোয়েন্সটা মাথায় আছে। আমরা ক্লাস শেষে আবার সিকোয়েন্সটা রিকল করে আগাবো আবার। প্রথমে আমরা চলে যাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আপনি দেখেন, আমরা সবাই আমরা জানি যে উনি হচ্ছে সাহিত্য সম্রাট ছিলেন। বরাবরের মতো হচ্ছে কিরকম ভূমিকা আমরা লিখতে পারি তার একটা নমুনা এখানে দেওয়া আছে, যে 19 শতকের শ্রেষ্ঠ ঔপন্যাসিক ছিলেন, বাংলা সাহিত্যের নবজাগরণের অগ্রদূত ছিলেন। আচ্ছা, এরপরে কি হয়েছে, তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যেটা দুর্গেশ নন্দিনী 1865, এটা রচয়িতা। তার হাত ধরে হচ্ছে মূলত আধুনিক উপন্যাসের যাত্রা শুরু হয়েছে, তাই বঙ্কিমচন্দ্রকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। আচ্ছা, তার লেখার মাঝখানে হচ্ছে বাঙালির ইতিহাস পাওয়া যায়, আধ্যাত্মিক সংস্কার এসব পাওয়া যায়। বাংলার গদ্য উপন্যাসে তার অপরিসীম, তিনি সাহিত্য সম্রাট উপাধি লাভ করছেন, ইত্যাদি কথাবার্তা আমরা মোটামুটি জানি। আচ্ছা, তো এরপর হচ্ছে তার শিক্ষার পেশা, তিনি কোথায় পড়াশোনা করছেন, আইন বিষয়ে স্নাতক শেষ করছেন, এরপর ডেপুটি কালেক্টর পদে চাকরি করতেন। এইসব রিলেটেড জিনিস যার একটু জানার কাজ আমরা জানিয়ে রাখতে পারি। ঈশ্বরচন্দ্র গুপ্তকে তিনি আদর্শ হিসেবে মানতেন, এটা আমরা গুপ্ত পড়াশোনাও দেখছিলাম। আচ্ছা, তারপরে আরো যেটা আছে, তিনি যেহেতু চাকরি করতেন, তো সেই কারণে হচ্ছে তিনি ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদে চাকরি করার ফলে তার লেখার মাঝখানে ইংরেজি প্রীতি প্রকাশ পায়। স্বাভাবিক, আমরা যখন সরকারি চাকরি করব আমরা স্বাভাবিকভাবে সব কথাবার্তা কিন্তু বলতে পারি না, বিভিন্ন মানুষ বিভিন্ন মতাদর্শের হইলে বলা যায় না। তো উনি এই ব্রিটিশ বিরোধী আসলে কিছু কথাবার্তা তো তাকে বলতেই হয়েছে, যেরকম তার আনন্দমঠ উপন্যাসের মধ্যে সে বন্দে মাতরম এটা নিয়ে আসছে, এটা সে ভোগান্তি স্বীকার হয়েছে। এবং আমরা সবাই তার কমলাকান্তের দপ্তরের মধ্যে যে কমলাকান্তের জবানবন্দি, এইটার এইটার সম্পর্কে মোটামুটি জানি।
এই কমলাকান্ত কি ছিল বলেন তো? কমলাকান্ত ছিল আফিমখোর। তো এই আফিমখোর কমলাকান্তের মুখ দিয়ে তিনি যেসব কথাবার্তা মানে বলাইছিলেন, সেটা আসলে যদি, যে সে তো আসলে নেশা নেশা করে, মানে নেশাগ্রস্ত, মানে কি বলা যায়, এটা মাতাল তো ঠিক বলা যায় না, নেশা করে আর কি। এ যা খুশি তাই বলতে পারে, এটা হচ্ছে আমলে নেওয়ার মতন কোনো ব্যাপার না। তো তার মধ্যে অনেক কথাবার্তা বলানো হয়েছে। যাই হোক, আমরা হচ্ছে বঙ্কিমের যে জিনিসটা আমাদের পরীক্ষায় লাগবে সেই অংশে যাই। তার আগে আমি বঙ্কিমকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের চিনানোর চেষ্টা করি। শুনতে নেতিবাচক হইতে পারে, কিন্তু এটা সত্য। দেখেন, বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করছে হচ্ছে 1838 সালে। এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করছেন কবে? 1820 সালে। মাইকেল হচ্ছে 1824। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কারণে বিখ্যাত? বিধবা বিবাহ প্রচলন করতে চাইছিলেন, তারপর হচ্ছে বহু বিবাহ যেন হচ্ছে রোধ করা যায়, এই ধরনের কাজগুলোর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বিখ্যাত ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কত বছরের সিনিয়র? দেখেন, 18 বছরের সিনিয়র। তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে টাইম পিরিয়ডে এই কাজগুলা করতেছে, সেই সময় হচ্ছে এই ব্যক্তির মোটামুটি একটা মধ্য যৌবনে আছে। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নিয়ে কাজ করতেছে? যে বিধবা বিবাহ এইটা হচ্ছে প্রচলন করা দরকার। এইটা তো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি মত, যে আমরা বিধবা বিবাহ প্রচলন করব। এখন এইটার সাথে বঙ্কিমচন্দ্রের কি দৃষ্টিভঙ্গি ছিল বলেন তো? বঙ্কিমচন্দ্র কি এইটার পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল ভাই। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? এত প্রগতিশীল একজন মানুষ বিপক্ষে থাকলো এরকম একটা ব্যাপারে? এটা হলো তার সামাজিক উপন্যাসগুলোতে যে নারী ক্যারেক্টার ছিল যারা বিধবা, এতে Right. সবসময় দেখাইতো যে এরা হলো হচ্ছে পরকিয়া করে, পরে অন্য সংসারে যায় প্রেম ঝামেলা করবে করে। আর মরে যাবে, সোজা হিসাব হচ্ছে প্রত্যেকটা বিধবারে প্রেমে ফেলবে এবং মেরে ফেলবে। মানে বুঝাইতো জি। যে বিধবারে তোমরা যদি প্রেম করো, নতুন করে বিয়ের স্বপ্ন দেখো, তা তোমরা আলটিমেটলি ডেড। আর কোনো কথা নেই। না, আমি আর খাবো না এখন থেকে, পরে খাচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে উপন্যাসগুলো দেখি যে তার কি কি উপন্যাস আছে। বিশ্বের মাত্র 14টা। মানে রবীন্দ্রনাথ আর বঙ্কিমের উপন্যাস অনেক কিছু পড়ালেও আনন্দের ব্যাপার হচ্ছে যে তারা কম উপন্যাস লিখছে। মানে ফিক্সড উপন্যাসগুলো যে এই কয়টা উপন্যাস লিখছে। এই বিভূতি, মানিক, তারাশঙ্কর পড়তে গেলে যখন আমরা একদম হারাই যাব, এরকম হারানোর মতন অবস্থা হবে না। আজকে আজকে আসলে আমার ইচ্ছা ছিল যে বঙ্কিম আর রবীন্দ্রনাথ যখন পড়াবো তখন হচ্ছে মানিক পড়ায় ফেলা, বিভূতি পড়ায় ফেলা। কিন্তু আমি খুব টায়ার্ড, জিনিসপাতি হচ্ছে গোছায় উঠতে পারি নাই, আর হচ্ছে শরীরও কুলাইতেছে না। আপনাদের এত টানা ক্লাস নিয়ে এত খাতা টাতা সব দেখে অনেক টায়ার্ড হয়ে গেছি। আমরা আস্তে আস্তে করে দেখি। তো আমরা প্রথমে যেটা দেখবো যে তার হচ্ছে রোমান্টিক উপন্যাসের জন্য তিনি বিখ্যাত। তো এইখান দিয়ে এরকম প্রশ্ন আসতে পারে যে রোমান্টিক উপন্যাস বলতে কি বুঝো, আর বঙ্কিমচন্দ্রের রোমান্টিক উপন্যাসের ব্যাখ্যা করো, এরকম। এখন ওনার রোমান্টিক উপন্যাসের মধ্যে আছে হচ্ছে দুর্গেশ নন্দিনী, আর একটা হচ্ছে কপালকুণ্ডলা। এই দুইটা হচ্ছে আমরা ডিটেল জানবো, এবং জানলে মোটামুটি আমাদের হচ্ছে পিঠ বাঁচার মতন অবস্থা হয়ে যাবে। এরপর ওনার হচ্ছে সামাজিক উপন্যাসগুলো আমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্রের। বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসের মধ্যে কি কি আছে? বিষ বৃক্ষ আছে, আছে কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইল। এবং এই কৃষ্ণকান্তের উইলের মধ্যে যে চরিত্রটা, এই চরিত্রটা আলাদা করে আসতে পারে, সেটা হচ্ছে রোহিণী চরিত্র। আপনারা যখনই বাংলা পড়বেন, আমি কয়েকটা জিনিস আপনাদের হচ্ছে মধ্যযুগের সময় থেকে বলে আসতেছিলাম। সেটা হচ্ছে এখন যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেই হিসাবে আমরা যে রাইটার নিয়ে পড়তেছি, সেই রাইটার থেকে গ্রন্থ সমালোচনা আসতে পারে কিনা, এইটা মাথায় রাখতে হবে। যে এই রাইটার থেকে যদি গ্রন্থ সমালোচনা আসে, কোনটা আসতে পারে। দুই হচ্ছে চরিত্রগুলো আসতে পারে, কোন চরিত্র, স্পেসিফিক কোন চরিত্র। তিন হচ্ছে কাহিনী সংক্ষেপ, যে অমুক জিনিসের কাহিনীগুলো লেখো, যে এটার কাহিনী সংক্ষেপ কি, ঠিক আছে, কাহিনী নিয়ে লেখো। এই জায়গাগুলো হচ্ছে আমরা আলাদা করে কনসার্নে রাখবো। কেন? কারণ পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসলে আমাদের ভোগাবে। হ্যাঁ, তা আমরা যেন না ভুগি সেই ব্যবস্থা করতে হবে। তো সেরকম একটা চরিত্র জায়গা এখানে আছে, রোহিণী চরিত্রটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই চারটা উপন্যাসের হচ্ছে বিস্তারিত আমরা দেখবো। আচ্ছা, এছাড়া তিনি ত্রয়ী উপন্যাস লিখছে, রাজনৈতিক উপন্যাস লিখছে। তার একটা অন্যতম আনন্দমঠ খুব বিখ্যাত একটা রাজনৈতিক উপন্যাস। এছাড়া তার একটা আছে হচ্ছে এটা যেন কি বলে, দেবী চৌধুরানী, ডাকাত সর্দারের কাহিনী। দেবী চৌধুরানীর ঘটনা কেউ বলতে পারবেন? যে এখানে এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ক্যারেক্টার জানলেই হচ্ছে লেখা যায়।
বা এটা কোন জায়গার ঘটনা এটা কেউ জানেন? রংপুরের ঘটনা। হ্যাঁ, রংপুরের ঘটনা। সে হলো এইখান হুম, কৃষক বলেন বিদ্রোহ বলেন। টাইপের জিনিসপাতি ছিল আর কি, যা হ্যাঁ, মনে পড়ে। ওইখানে হচ্ছে কৃষক ওই যে বিদ্রোহের নেতা। হুম, ওইখানে ছিল হচ্ছে আপনার দুইটা ইয়া একসাথে চলতেছিল। ওই ওই লোকের ভদ্রলোকের নাম যেন কি, ডাকাত, উম, যে হচ্ছে কোনটা? সম্ভবত দেবী চৌধুরানীর অ্যাকচুয়াল নাম কি থাকে, প্রফুল্ল না? প্রফুল্ল, প্রফুল্ল থাকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রফুল্ল। তো প্রফুল্ল যে হচ্ছে যে এই ডাকাতের সর্দার বানায়, ওই সর্দারের নাম যেন কি ছিল? কি ওই বিদ্রোহের নেতাই তো ছিল সে। ও ইয়ার ভবানী নূর ভবানী উদ্দিনের ভবানী সাহায্য, ভবানী না না পাঠক, না, আচ্ছা ভবানী ভবানী পাঠক। পাঠক। হুম। হুম। ভবানী পাঠক আর ওই দশের নাম হচ্ছে প্রফুল্ল। এইখানে যে ঘটনাটা থাকে, প্রফুল্ল হচ্ছে আহ, সাধারণ ঘরের মেয়ে আর কি। তো যে শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে তারা খুব একটা যত্নআত্তি করে না, এক পর্যায়ে তারা বের করে দেয় আর কি। তার একটা পেট মোটা শ্বশুর থাকে, বুড়িওয়ালা, এটা হচ্ছে শ্বশুরের সাইড ভিউ। তো এই ভবানী পাঠকের হচ্ছে একটা ডাকাত দল থাকে, এরা করে কি বিভিন্ন জায়গা থেকে ডাকাতি করে, বা গরিবদের মাঝখানে দান করে, এই টাইপের আর কি। তো প্রফুল্লের এই ভবানী পাঠক খুঁজে পায়, তার ভবানী পাঠকের কাছে অনেক ছেলে মেয়ে অনেকেই ওই ডাকাত দলে ছিল। তো একসময় হচ্ছে সে তার দলের মানে হেড বানাবে কারে, এরকম একটা প্রতিযোগিতা আসে, ফাইনাল হচ্ছে সেখানে প্রফুল্ল ইয়ে হয় যে তারই বানানো হবে। তো তারে বানানো হচ্ছে দেবী চৌধুরানী। এবং একসময় দেবী চৌধুরানী হচ্ছে ওর শ্বশুর বাড়িতে যায় ডাকাতি করে আসে। যে এইখানে আমাদের হচ্ছে এই যে রংপুরের ঘটনা, তারপর হচ্ছে কাহিনী, এই টুকটাক জানলেই হবে, এটা নিয়ে খুব একটা প্রশ্ন আসার মতো না। বা বঙ্কিম থেকেও আসলো বড়জোর ওই সামাজিক উপন্যাস আর রোমান্টিক উপন্যাস ওইখান থেকে আসবে। আমরা আগে হচ্ছে তার যে দুইটা রোমান্টিক উপন্যাস আছে সেই রোমান্টিক উপন্যাস গুলা নিয়ে দেখে আসি। এক হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী মানে হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। হ্যাঁ, দুর্গ প্রধান মানে একটা দুর্গে যে দ্বার থাকে, মানে দরজাটা থাকে, ওই দরজাতে একজন হচ্ছে কি বলে আহ, মানে দারোয়ানের হেড থাকে, একই সাথে সে পুরা এই জিনিসটা হচ্ছে সিকিউরিটি দিবে, মানে সিকিউরিটি গার্ডের মতো পুরো বিল্ডিং এর। তো সেটাই হচ্ছে দুর্গ প্রধান। সে দুর্গ প্রধানের যে কন্যা তাকে বলা হয়তো ওই দুর্গেশ নন্দিনী। তো এইখানে দুর্গেশ নন্দিনীতে আমরা হচ্ছে কি কি চরিত্র দেখতে পাই? এখানে ছিল কে কে, আয়েশা ছিল। আচ্ছা, আমি ক্যারেক্টার গুলো আগে হচ্ছে লিখি, লেখার পর হচ্ছে আপনাদের তাহলে হচ্ছে বুঝাইতে সুবিধা হবে। ধরেন একটা মহিলা হচ্ছে বিমলা, এর হাজবেন্ডের নাম হচ্ছে বীর সিংহ। আর এদের ঘরে যে মেয়েটা আছে তার নাম হচ্ছে তিলোত্তমা। আর একটা লোক আছে হচ্ছে কতলুখা। এই কতলুকার ঘরে যে মেয়ে আছে তার নাম হচ্ছে আয়েশা। আর একজন হচ্ছে এবার নায়ককে পাওয়া যাবে, নায়কের নাম হচ্ছে জগৎ সিংহ। তো সংক্ষেপে যে কাহিনী সেটা হচ্ছে আপনার এখানে উড়িষ্যা থেকে হচ্ছে মানে ইয়াতে জমিদার বাড়ি হচ্ছে লুট করতে আসে। তো লুট করতে আসলে জমিদারের যে স্ত্রী কন্যা এ সবকিছু হচ্ছে মানে বন্দি করে নিয়ে যায় এরকম। তো দুর্গ প্রধান তাদেরও হচ্ছে এরকম বন্দি টন্দি করে নিয়ে গেছে। তো এইখানে যে দুর্গদার যে থাকে সে হচ্ছে বীর সিংহ। কতলুকা থাকে ওই ডাকাত টাইপের আর কি, যারা দখল করতে আসে। এই কতলুকা হচ্ছে ছুরির আঘাতে সম্ভবত বীর সিংহরে মারে, আবার বীর সিংহর স্ত্রী থাকে বিমলা, সে আবার কতলুকারে মারে। তো এইখানে নায়িকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে তিলোত্তমা আর একটা হচ্ছে আয়েশা। নাম দেখে বুঝতে পারতেছেন যে একজন হচ্ছে সনাতন ধর্মের আর একজন হচ্ছে মুসলিম ধর্মের। এখন ওইখানে নায়ক আসে হচ্ছে জগৎ সিংহ, যে তাদেরকে উদ্ধার করে। এখন এদের মাঝখানে একটা প্রণয় তৈরি হয়, মানে পরস্পরের মাঝে। আর এইখানে হচ্ছে একটা একপাক্ষিক প্রণয় তৈরি হয়, মানে আয়েশা হচ্ছে জগৎ সিংহরে পছন্দ করে, আর তিলোত্তমা জগৎ সিংহ দুইজন দুইজনকে পছন্দ করে। তো স্বাভাবিকভাবে তাদের দুজনের মধ্যে কি হবে, সাকসেস হবে আর কি রিলেশনটা, তারা হচ্ছে বিয়ে করবে। তো যখন এই বিয়েটা করে তখন তিলোত্তমাকে সাজায় দেয়, মানে বিয়ের সাজে সাজায় দেয় হচ্ছে এই আয়েশাই সাজায় দিয়ে আসে। ঠিক আছে, যে ঠিক আছে তুমি জগৎ সিংহকে বিয়ে করো। এখন এইখানে একটা সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার আহ জগৎ সিংহর হচ্ছে দুইজনেই পায়। একজন পায় হচ্ছে এই যে আয়েশা, যে আয়েশা পায় হচ্ছে চিরন্তন বিরহের মধ্যে দিয়ে, যে সারা জীবন হচ্ছে সে জগৎ সিংহরে নিয়ে কষ্টে থাকবে, তাহলে পায় নাই, এই কষ্ট হচ্ছে জীবন পার করবে, এইভাবে হচ্ছে আয়সা পায়। আর তিলোত্তমা পায় কিভাবে, তিলোত্তমা তো সরাসরি তারে বিয়েই করতে পারছে, তার মানে হচ্ছে প্রণয় তার সফল হয়েছে।
ঠিক আছে? তাহলে আয়শা পায় হচ্ছে বিরহের মধ্যে দিয়ে, আর তিলোত্তমা যে সে তো হচ্ছে তার প্রণয় সফল হয়েছে, তিলোত্তমা এইভাবে হচ্ছে সে তারে পাইছে, এভাবে দুইজনেই তাদের প্রেমে পরস্পরই আসলে সার্থক হয়েছে। আচ্ছা, এই পাইছে বিবাহে, বিবাহে পেল তিলোত্তমা, আর বিরহে পেল আয়শা। কাকে পাইলো? জগৎ সিংহকে। আর যখন বন্দি করা হয় তখন এখানে একটা মানে বিখ্যাত উক্তি আছে যে এই বন্দি আমার প্রাণের স্বর। হ্যাঁ, জগৎ সিংহরে বন্দি করে তখন এসে বলে যে এই বন্দি আমার প্রাণের স্বর। এরকম অনেক মানে রোমান্টিক উপন্যাসে যে রোমান্টিক ডায়লগ টাইলগ থাকবে সেই সব আর কি। এখন কিছু কথা, এটা হচ্ছে যে সার্থক উপন্যাস, এটা কেন সার্থক উপন্যাস হইলো? উপন্যাস বা ছোট উপন্যাসের সাথে ছোট গল্পের পার্থক্য গুলা কি? আমরা যেসব ছোট ছোট উপন্যাস পড়ি, অনেক রাইটারের অনেক উপন্যাস আছে তো অনেক বড়, যেরকম আপনার যদি 69-এর যে চিলেকোঠার সেপাই এটা যদি পড়েন দেখবেন বিশাল সাইজের উপন্যাস। আবার হুমায়ুন আহমেদের উপন্যাস দেখবেন অনেক ছোট। বা শেষের কবিতার উপন্যাসের কাহিনী বিস্তৃত হইলো, সাইজে কিন্তু খুব একটা যে বড় এরকম না। উপন্যাসের জিনিসটা কি হবে? উপন্যাসে যে চরিত্রগুলো থাকবে সেই প্রত্যেকটা চরিত্রের আস্তে আস্তে হচ্ছে চরিত্রগুলোর একটা কাঠামোর মধ্যে দিয়ে বেড়ে উঠবে। মানে চরিত্রগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, হুট করে একটা ক্যারেক্টার চলে আসবে না, একটা ঘটনার অবতারণা হবে, সেই ঘটনার একটা প্রেক্ষাপট থাকবে, সেই প্রেক্ষাপট থেকে আস্তে 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 ঘটনাটা ক্লাইম্যাক্সের দিকে মোড় নিবে, এবং সবকিছুর সর্বশেষে যেটা এটা একটা পরিণতিতে যাবে। পরিণতিটা সেটা হচ্ছে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, নীল হইতে পারে, বিপরীত যা কিছু হইতে পারে, কিন্তু একটা আলটিমেট রেজাল্ট থাকবে, উপন্যাসের একটা শেষ হবে, বোঝা যাবে যে হ্যাঁ উপন্যাসটা শেষ হইবে। কিন্তু ছোট গল্পের বেলায় কি হয়? ছোট গল্পের বেলায় চরিত্রগুলার কোনো কাঠামো থাকে না, হুট করে একটা চরিত্র চলে আসে। এই দুর্গেশ নন্দিনী এইটাই যদি ছোট গল্প হইতো বা নাটক হইতো তখন কি করতো? নাটকের ক্ষেত্রে যেটা পার্থক্য, নাটকের হচ্ছে ডায়লগ আকারে থাকে, হ্যাঁ সংলাপ আকারে থাকে, এইটা হচ্ছে নাটকের সাথে অন্যগুলোর পার্থক্য। সংলাপ আকারে যদি আপনি কোনো একটা গল্প বলেন সেটাই নাটক। আর সেই নাটকটারে ধরেন সংলাপ আকারে আপনি একটা গল্প বলছেন কিন্তু সেটা সমাজের নেতিবাচক দিকটা ফুটায় তুলছেন, হাস্যরসাত্মকের ঘটনা তুলছেন, ব্যঙ্গ করছেন, তখন সেই নাটকটারে বলা হয় প্রহসন। তাহলে নাটক, প্রহসন, ছোট গল্প, উপন্যাস, এই চারটা জিনিস বুঝছেন না? পারবেন না এগুলা পার্থক্য বলতে বললে? তাহলে আরেকবার একটু শর্ট করে বলেন। ধরেন যখন হচ্ছে আমরা উপন্যাসে যাব, উপন্যাস থাকবে বিস্তৃত। উপন্যাস বিস্তৃত হইতে গেলে কি থাকা লাগবে? উপন্যাসের যে চরিত্রগুলা থাকবে, ধরেন এখানে তিলোত্তমা আছে, তারপর হচ্ছে জগৎ সিংহ আছে, আয়েশা আছে, প্রত্যেকটা চরিত্রের একটা স্ট্রাকচারাল মানে বেসমেন্ট থাকবে, এইভাবে আস্তে 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 সেটা বাইরে উঠবে। এরকম হবে না যে জগৎ সিংহকে দেখে কপাল কুণ্ডলা প্রেমে পড়ে গেল। এই হচ্ছে ছোট গল্পের স্টাইল। উপন্যাসের স্টাইল কি হবে? তিলোত্তমারে একটা বর্ণনা দিবে, এটা তিলোত্তমা, এটার বাপ মা এই, তার বাপ মা এই করতেছে, এইভাবে তিলোত্তমা বড় হয়েছে, মানে তিলোত্তমারে নিয়ে অনেক কথাবার্তা থাকবে সেইখানে। এটা হচ্ছে চরিত্রকে ফুটাই তোলা, যে এই চরিত্রটা স্ট্রাকচারটা দাঁড় করানো। এরপর হচ্ছে একটা কাহিনীর অবতারণা থাকবে। ধরেন দুর্গেশ নন্দিনী হয়েছে, সেখানে এ ওরে হচ্ছে অ্যাটাক করছে, সে তারে বন্দি করছে, উদ্ধার করছে, উদ্ধার করে একজনের সাথে প্রেম হইলো, তাদের পরিণয় হয়ে গেল, এরকম। এটা হচ্ছে ছোট গল্প বা নাটকের স্টাইল। কিন্তু উপন্যাসে কি হবে? ওই যে একজন আরেকজনকে আক্রমণ করছে, ওই আক্রমণের একটা প্রেক্ষাপট থাকবে, আক্রমণের যে আক্রমণ করতেছে তার বিস্তারিত ঘটনা থাকবে, সেটা থেকে কিভাবে উদ্ধার হইলো, কিভাবে তাদের প্রণয় হইলো, সেই প্রণয়ের সাথে তৃতীয় যে ক্যারেক্টার আছে সে কিভাবে বিরহ হয়েছে, এই যে কাহিনীর একটা বিস্তৃতি এইটা থাকবে। এবং অবশ্যই এই বিস্তৃতিটা আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যাবে, এবং অতি অবশ্যই এটার একটা পরিণতি দেখানো হবে। এবং মানে যে পরিণতি দেখানো হোক না কেন, সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এটা হঠাৎ শেষ হয়ে যাবে না, এটা একটা পরিণতি থাকবে। এটা হচ্ছে উপন্যাসে। তাহলে ছোট গল্পে কি হবে? ছোট গল্প হচ্ছে চরিত্রগুলার কোনো কাঠামো থাকবে না, হুট করে চরিত্রগুলা শুরু করে দিবে। একটা চরিত্র আসছে, সেই চরিত্র এসে হচ্ছে অমুক চরিত্রের সাথে তার কোনো একটা ঘটনা হয়েছে। যেরকম ছুটি গল্প হচ্ছে একটা আদর্শ ছোট গল্প, যদি আমরা চিন্তা করি ফটিক চরিত্রটা, যে ফটিক কি মাঠে বসে হচ্ছে ঘুরে বেড়াইতেছে, শহরে যাবে, মামার কাছে যায় পড়াশোনা করবে, খেলনা টেলনা সব ছোট ভাইরে দিয়ে দিছে। এই যে ছোট ভাইরে দিয়ে দিছে, আমরা বুঝলাম ফটিকের ছোট ভাই আছে, ফটিকের যে ছোট ভাই আছে এটা তো কোনো ক্যারেক্টারের কোনো বিল্ড আপ নাই, এটা উপন্যাস হলে এমনটা হইতো না। তাহলে এই হচ্ছে আমার উপন্যাস আর ছোট গল্পের বেসিক পার্থক্য। এটা চরিত্রগুলার এই প্লট গুলো হচ্ছে সাজানোর কোনো কিছু নাই, প্লটটা জাস্ট বিশাল। ধরেন ঘটনাটা এত বড়, এর মাঝখানে এইটুকু ঘটনা নিয়ে ছোট গল্পটা হয়েছে, ঠিক আছে? আর উপন্যাসে কি হবে? টোটাল সামারিটা থাকবে, সবকিছু থাকবে। এখন ছোট গল্প, উপন্যাস সবকিছুতে কাহিনী আছে, নাটকেও সেম কাহিনী আছে,
তবে নাটকের যে গল্পটা বলতে হয়, ধরেন আপনি একজন সাহিত্যিক, আপনি একটা উপন্যাস লিখতে চান বা ছোট গল্প লিখতে চান বা নাটক লিখতে চান, আপনার মাথার মধ্যে একটা প্লট আছে, ওই প্লটটা আপনি ব্যাখ্যা করবেন। এখন সেই প্লট তো আপনি হচ্ছে নাটকের মাধ্যমে ব্যাখ্যা করতে পারেন। মানে আমি কারোর একটা গল্প বলতে চাই, সেই গল্পটা আমি উপন্যাসের মাধ্যমে পাঠককে বলতে পারি, ছোট গল্প আকারে বলতে পারি, নাটকের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। নাটকের মধ্যে দিলে বলতে হবে কি হবে, সংলাপ আকারে বলতে হবে। সংলাপ আকারে যে গল্পটা বলা হয় সেটাই হচ্ছে নাটক। এখন ওই নাটকের মধ্যে যদি হাস্যরস, ব্যঙ্গ, সামাজিক সামাজিকের যে সমাজের যে নেতিবাচক দিক সেগুলো যদি ফুটাই তোলা হয়, তখন সেইটাকে বলে আবার প্রহসন। তাহলে গদ্যের যে ধারা জায়গাগুলো আছে তার মধ্যে ছোট গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে, প্রহসন আছে। কোনটার কি পার্থক্য এটা কি মোটামুটি বুঝতে বুঝতে পারছেন এখন? হ্যাঁ দাদা। বলতে পারবেন? হুম। এখন বলা যাবে দাদা। এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা রিটার্নের জন্য আসলে আসতে পারে, কিন্তু আরো অনেক জায়গায় ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমারে হচ্ছে আমি বলি, আমার প্রায় 7-8 মিনিটের মতন এই জায়গায় পেঁচাইছিল। হ্যাঁ, সবকিছু আমি শুধু বলছিলাম যে মানিক আমার পছন্দ, সে হচ্ছে চর্যাপদ থেকে শুরু করে একেবারে আধুনিক যুগ পর্যন্ত আইছিল। কেন ছোট গল্প, কেন উপন্যাস, কেন কি, কেন সংলাপের সাথে কি, সংলাপে কি হয়েছে, এই কি হয়েছে, তাই কি হয়েছে, মহাকাব্যের সমস্যা কি, আমরা মহাকাব্য নিয়েও নিচে দেখবো। আচ্ছা, তাহলে আমরা দুর্গেশ নন্দিনী দেখলাম, এবার হচ্ছে আমরা কপাল কুণ্ডলা দেখি। কপাল কুণ্ডলা চরিত্রগুলা কি কি? কাপালিক ছিল। কাপালিক হচ্ছে এই কপাল কুণ্ডলারে পায়, বনের মাঝখানে পায়। কপাল কুণ্ডলার কপালে হচ্ছে একটা জন্ম দাগ থাকে, ওই কাপালি করে নিয়ে যায় বনের মধ্যে। কাপালিক মানে হচ্ছে তান্ত্রিক টাইপের আর কি, বুঝছেন, যারা তন্ত্র মন্ত্র সাধনা করে। ও বনদেবীর উপাসনা করতো। ওর ধান্দা ছিল যে যখন কপালের হচ্ছে 18 বছর বয়স হবে, তখন সে হচ্ছে এর বলি দিবে। হ্যাঁ, ওই দেবতার উদ্দেশ্যে বলি দিবে। কিন্তু এর মাঝখানে কপাল হচ্ছে পালায় গেছে। তো পালায় যাওয়ার পরে এর সাথে আবার দেখা হয়েছে কার? কপাল কুণ্ডলার হাজবেন্ডের নাম যেন কি ভাই, যে পা ছাড়ায়, ওর নাম কি? নবকুমার। নবম কুমার। নবকুমারের আবার ছোটবেলায় একটা বউ ছিল, তার নাম ছিল মনে হয় পদ্মাবতী নাকি? কোথায় কপাল কুণ্ডলা? মতি বিবি, পদ্মা বিবি না, মতি বিবি। যাক, তো মতি বিবির সাথে নবকুমারের ছোটবেলায় বিয়ে হয়েছিল, পরে এ হচ্ছে হারায় যায়। এ হচ্ছে ডাকাত সর্দানি হয়ে বিশাল বড় লোক হয়ে ফিরে আসে একসময়। তো ততদিনে হচ্ছে নবকুমারের সাথে কপাল কুণ্ডলার বিয়ে হয়ে গেছে। তো মতি বিবি ক্যারেক্টার এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাপালিকের ধান্দা হচ্ছে কাপালিক হচ্ছে এখানে আর কি, কি বলে, ভিলেন ক্যারেক্টার। আর কপাল কুণ্ডলারে হচ্ছে নবকুমার বনের মাঝখানে পাইছে। তো নবকুমার হচ্ছে কপাল কুণ্ডলা দেখে আটকে, মানে থেমে গেছে আর কি, প্রণয়ে আবদ্ধ হয়েছে। তখন নবকুমারের হচ্ছে কপাল বলতেছে যে, পথিক তুমি পথ হারাইয়াছো। পথিক তুমি পথ হারাইয়াছো এর মানেটা কি? মানেটা হচ্ছে তোমার গন্তব্য কি ছিল তুমি আমাদের দেখে ভুলে গেছো। তোমার সামনে তোমার পথ অজানা, তুমি কি করবে না জানবা। তোমার মানে তোমার যে ফিউচার, তোমার যে এইম, তার কোনো কিছু আর কোনো ঠিক ঠিকানা আর নাই। ঠিক আছে, তা এইটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম, এটার কি বলে, রোমান্টিক ডায়লগ। আর একটা যেটা এই উপন্যাসের মধ্যে আছে, সেটা হচ্ছে তাদের যখন বিবাহ হয়, বিবাহের পরে বাংলা সিনেমা দেখছেন না? বাংলা সিনেমা হচ্ছে অন্ধকার ঘর দেখায়, যে হচ্ছে দুইটা ছায়া মূর্তি দেখায়, যে ছায়া মূর্তি আস্তে আস্তে কাছে আসতেছে। এই জায়গাও সেম, যে প্রদীপ নিভিয়ে গেল মানে কি, প্রদীপ নিভে গেছে, তাদের বিয়ে হয়েছে, তারা এখন হচ্ছে রাত্রি যাপন করবে। এই হচ্ছে রোমান্টিক ডায়লগ, প্রদীপ নিভিয়ে গেল। কপাল কুণ্ডলার মধ্যে আমরা যে ঘটনা কাহিনী সংক্ষেপ, সেটা আমরা যেভাবে বলবো, যে কাপালিক হচ্ছে ছোটবেলায় কপাল কুণ্ডলে পাইছিল, বনের মাঝখানে তার হচ্ছে মানুষ করতে থাকে। তো এক পর্যায়ে কপাল হচ্ছে মানে পালায় যেতে সক্ষম হয়। নবকুমারের সাথে তার পরিচয় হয়, নবকুমার তারে বিয়ে করে। নবকুমারের পূর্বে এক স্ত্রী ছিল মতি দেবী। যখন মতি দেবী সংসারে ফিরে আসে, তাদের পরস্পরের মানে সংসারে একটা আবার এটাকে কি বলে, টানাপোড়েনের সৃষ্টি হয়। এক সময় হচ্ছে এই এই উপন্যাসে শেষ হয় যেভাবে, কপাল কুণ্ডল ও নবকুমার এরা হচ্ছে সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে হারায় যায় সম্ভবত। আচ্ছা, এই হচ্ছে আমাদের কপাল কুণ্ডলার মোটামুটি কাহিনী আর চরিত্র। আপনারা সবসময় চরিত্র পড়ার সময়, আগের দিনও বলছি, যেভাবে এরকম ফ্লো চার্ট আকারে দেখি, আপনারা পড়ার সময় এই স্টাইলে পড়বেন, যে কে কার কি ছিল। আর যত বেশি চরিত্রের মানে ক্যারেক্টার নাম মনে রাখতে পারবেন, ব্যাখ্যা করতে তত সুবিধা হবে, মনে হবে যে এ তত বেশি জানে, এর পড়া আছে। আচ্ছা, এরপরে এই হচ্ছে আমাদের রোমান্টিক উপন্যাস। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা হচ্ছে সামাজিক উপন্যাসে যাব। রোমান্টিক উপন্যাসে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। তার আর একটা রোমান্টিক উপন্যাস আছে, সেটা হচ্ছে চন্দ্রশেখর। সেটা হচ্ছে শৈবালী নিয়ে চন্দ্রশেখরের কাহিনী। ওটা খুব একটা আসার মতো না, ওটা আমরা পড়বো না।
আমরা হচ্ছে সামাজিক উপন্যাসে যাব, খুব মানে মনোযোগ দিয়ে সামাজিক উপন্যাস দেখতে হবে। তার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। বুঝতেছেন কাহিনী কি আসলে লেখা যাবে? হ্যাঁ দাদা, লেখা যাবে। আচ্ছা, আগে হচ্ছে ছোটটা পড়ে আসি, বিষ বৃক্ষটা পড়ে আসি। হ্যাঁ, বিষ বৃক্ষ হচ্ছে আমরা আগে চরিত্রগুলো, তার আমরা হচ্ছে এখন আসলাম সামাজিক উপন্যাসে। দেখেন, আর এইগুলো হচ্ছে গুগলে একটা সংজ্ঞা দেখে নেবেন যে সামাজিক উপন্যাসের সংজ্ঞা কি, রোমান্টিক উপন্যাসের সংজ্ঞা কি, মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা কি। কিন্তু আসল যে ঘটনা সেটা হচ্ছে রোমান্টিক উপন্যাসে হচ্ছে প্রণয়ের অবতারণা থাকবে। সামাজিক উপন্যাসে হচ্ছে সমাজের কোনো ঘটনা, সমাজের নানা দিক ফুটায় তোলা হয়। মনস্তাত্ত্বিক উপন্যাসে কি থাকে, মানুষের মনের যে দ্বন্দ্ব, আত্মদ্বন্দ্ব, এইগুলো হচ্ছে প্রকাশ পায় মনস্তাত্ত্বিক উপন্যাসে। আপনারা বাংলা সাহিত্যের একটা বিখ্যাত মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম বলেন তো। এটা তো পিলিতেও পড়ছেন, বিভিন্ন মনস্তাত্ত্বিক উপন্যাস। হ্যাঁ, 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 রাইট। অদ্ভুত আধার এক। ওরে বাবা, অদ্ভুত আধার আর শামসুর রহমানের। জি ভাইয়া, মুক্তিযুদ্ধ ভিত্তিকের একটা মনস্তাত্ত্বিক উপন্যাস বলছিল, মানে শিকড়ে হুম, দেখছিল। অদ্ভুত আধার এক। ওনার আর কয়েকটা উপন্যাসের নাম বলেন তো। আর আরেকটা আছে মানে জানা, বলেন। মনে পড়তেছে না। অক্টোপাস, নিয়ত অক্টোপাস মন্তাজ, অক্টোপাস অক্টোপাস এলো সে অবলায়। এতগুলো পড়ি না, অক্টোপাস আর অদ্ভুত আধার এক, এই তারপর দুইটাই হচ্ছে ছিল। অক্টোপাস, নিয়ত মন্তাজ, এলো সে অবলায়, অদ্ভুত আধার এক। শামসুর রহমান আমার খুব প্রিয় কবি আর কি। আমার প্রিয় কবি বলার জন্য যেটুকু যোগ্যতা থাকা লাগে সেটা আমার নাই, কিন্তু যাদের বইটা আর কি খুব ভালো লাগছে, কারণ আমরা তো এই ব্যাকগ্রাউন্ডের লোক না, তার মধ্যে এই মানুষটা একজন। আচ্ছা, আমরা হচ্ছে এখন আগে হচ্ছে বিষ বৃক্ষটা দেখে ফেলি, তো বিষ বৃক্ষের মধ্যে কি আছে। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা হয়েছে, ধরেন আপনাকে আহ কি বলে এটারে, গ্রন্থ সমালোচনা এইভাবে বলতে পারে যে একটা মনস্তাত্ত্বিক উপন্যাসের বা মনস্তাত্ত্বিক গ্রন্থের হচ্ছে সমালোচনা করুন, একটা সামাজিক উপন্যাসের সমালোচনা করুন, একটা রোমান্স ধর্মী উপন্যাসের সমালোচনা করুন। এখন সেই ক্ষেত্রে যদি রোমান্স ধর্মী উপন্যাসের সমালোচনা আসে, লিখতে পারবেন না কপালকুণ্ডলা বা দুর্গেশ নন্দিনী কোন একটা। ভাইয়া, কাব্যের ক্ষেত্রে কি গ্রন্থ সমালোচনা আছে? ধরেন মাইকেল মধুসূদন দত্তের গ্রন্থ কোনো দেয়, কাব্য। এখন পর্যন্ত এভাবে কাব্য আসে নাই। আচ্ছা, বুঝছেন, মানে গ্রন্থ কাব্যের মধ্যে পড়তেছে না। গ্রন্থ কাব্যের মধ্যে পড়বে, গ্রন্থ বলতে সব পড়ে গ্রন্থের মধ্যে, উপন্যাস, কাব্য, প্রবন্ধ, ছোট গল্প সবকিছুই গ্রন্থ। গল্প গ্রন্থ, কাব্য গ্রন্থ, সবই গ্রন্থ। গ্রন্থ মানে বই, যেটা প্রকাশ হয়েছে, তার মলাট আছে, শেষ, এটাই গ্রন্থ। গ্রন্থ কথাটা বললে আপনি একেবারে ফ্রি। যে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গ্রন্থের, যেটা 44-এ আইছিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গ্রন্থের সমালোচনা করুন, তার মানে আপনি যা খুশি তাই, মানে সেটা কাব্য হইতে পারে, নাটক হইতে পারে, উপন্যাস হইতে পারে, করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা হচ্ছে তাহলে সামাজিক রোমান্স ধর্মী উপন্যাস আসলে আশা করি লিখতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা সামাজিক উপন্যাসের মধ্যে আসি। বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের রুই। বিষবৃক্ষর মধ্যে কে কে আছে? বিষবৃক্ষের মধ্যে আছে হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী আছে, এর হাজবেন্ড হচ্ছে আপনার নগেন্দ্রনাথ। নগেন্দ্রনাথ। আর একজন আমরা পাবো, তার নাম হচ্ছে কুন্দ নন্দিনী। কুন্দ নন্দিনী ডাক নাম হচ্ছে কুন্দ আর কি, তো ওই কুন্দ মনে রাখলেই হবে। এর যে হাজবেন্ড তার নাম হচ্ছে তারাচরণ। এই তারাচরণ হচ্ছে বুড়ো। এই বুড়ো কি হবে? বুড়ো হবে ডেড। আর ডেড হইলে, এই তো সাদা কালিতে করে পড়বে না, এ হয়ে যাবে কি বিধবা। এখন ওনার হচ্ছে নিয়ম কি, ওনার নিয়ম এখানে যে ঘটনাটা ঘটে, নগেন্দ্রনাথ আর সূর্যমুখী এক জায়গায় বেড়াইতে যাইতেছিল, তখন হচ্ছে কুন্দর হচ্ছে খুঁজে পায়, বালিকা কুন্দ নন্দিনীর সন্ধান পায়। কুন্দ নন্দিনী হচ্ছে খুব ছোট ছিল তখন। তো কুন্দরে হচ্ছে তারা কলকাতায় নিয়ে এসে তাদের একটা ভাগ, মানে বোন ছিল নগেন্দ্রনাথের, সে বোনের নাম ছিল সম্ভবত কমলমণি উনার। ওই কমলমণির কাছে এরা হচ্ছে রাইখে আসে, কমলমণি হচ্ছে বোন এই নগেন্দ্রনাথের, ওর কাছে রাইখে আসে। তো একপরে হচ্ছে ওর যে স্ত্রী থাকে, নগেন্দ্রনাথের স্ত্রীকে সূর্যমুখী, ওই সূর্যমুখী বলে কি না কুন্দরে আমাদের কাছে নিয়ে আসো, তো কুন্দরে তাদের কাছে নিয়ে আসে। তাদের গ্রামের নাম থাকে গোবিন্দপুর, গোবিন্দপুর নামে কথাবার্তা ছিল এখানে, যাই হোক। তো সূর্যমুখীরা ওইখানে নিয়ে আসে তাদের গ্রামে গোবিন্দপুরে। তো এরপরে হচ্ছে সূর্যমুখীরে কি হয় আপনার,
এই সরি, কুন্দনন্দিনী কি হয়, সূর্যমুখীর একটা দুঃসম্পর্কের ভাই থাকে। এই যে তারাচরণ, যে এ হচ্ছে সূর্যমুখীর দূরসম্পর্কের ভাই, এই দূরসম্পর্কের ভাইয়ের সাথে এই কুন্দরে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে বুড়ো তো গেছে, মইরা মরার পরে হয়েছে বিধবা। এখন বিধবা তো হইছে, তার হচ্ছে বয়সও বাড়ছে, মানে সে হচ্ছে তার কি বলে টিন এজ পার করতেছে। তখন নগেন্দ্রনাথ হচ্ছে কুন্দনন্দিনীর প্রতি আকর্ষিত হয়। তাহলে কুন্দনন্দির সাথে নগেন্দ্রনাথের একটা প্রণয় এখানে পাওয়া যাবে। এই তাদের মাঝখানে যে প্রণয় প্রণয় ভাব, এটা আবার হচ্ছে এর নাম কি, সূর্যমুখী আবার এটা জানতে পারে স্বাভাবিক, সে হচ্ছে খুব মানে চিৎকার চেঁচামেচি করে যে এইসব কি হইতেছে। তো একটা সময় যেটা হবে যে আপনার এই যে কুন্দনন্দিনী হচ্ছে বলা হয় যে বিষপানে আত্মহত্যা করছে, আইসা দেখবে যে সে মারা গেছে, কিভাবে বিষপানে মারা গেছে। তবে এইটারও আবার একটা আছে যে, আচ্ছা, এর মাঝখানে যেটা হয়, ওর সাথে যে প্রণয় সেটা জানার ফলে সূর্যমুখী কি করে গৃহত্যাগ করে। তো ওরে হচ্ছে বাড়ি ফিরাই নিয়ে আসার জন্য তো নগেন্দ্রনাথ অনেক আকুতি বিনতি করে, আবার ব্যাক যখন করে মাঝখানে কুন্দনন্দিনীর কাছে, তখন দেখে কুন্দনন্দিনী আত্মহত্যা করছে, বিষপানে আত্মহত্যা। তো এটার আবার আছে যে কেউ একজন হয়তো তাদের বিষ খাওয়াইছিল, একটা আহ দাসী ছিল, দাসীটার নাম ছিল হরিদাসী। ধারণা করা যে হরিদাসী তার হচ্ছে বিষ খাওয়ায় মেরে ফেলছে এরকম। তা আমরা ওদিকে যাবো না, আমরা হচ্ছে সহজে যেটা মনে রাখবো যে সূর্যমুখী আর নগেন্দ্রনাথ তার হচ্ছে স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী কারে খুঁজে পাইছে, কুন্দরে। কুন্দরে প্রথমে হচ্ছে তারা মানুষ টানুষ করছে, পরবর্তীতে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে তার হাজবেন্ড মারা গেছে, ফলে সে বিধবা হয়েছে। ওই বিধবা কুন্দর প্রতি হচ্ছে নগেন্দ্রনাথের একটা প্রণয় ভাব আসছে। তখন সূর্যমুখী হচ্ছে গৃহত্যাগ করে। সূর্যমুখী ফেরানোর জন্য নগেন্দ্রনাথ চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে যখন কুন্দর কাছে আসে তখন দেখে সে আত্মহত্যা করছে। ঘটনা শেষ। এটাই হচ্ছে কাহিনী সংক্ষেপ। কাহিনী সংক্ষেপ লিখার মতন হয়েছে কিনা বলেন, লিখতে পারবেন কিনা? হ্যাঁ দাদা। আচ্ছা, তার সামাজিক উপন্যাসের সিস্টেমটা এটা, যে ওরা হচ্ছে প্রেমে ফেলবো, তারপর হচ্ছে মেরে ফেলবো। এবার আমরা আসি কৃষ্ণকান্তের রুল। এটা খুব ইম্পর্টেন্ট একটা উপন্যাস আর কি, ইম্পর্টেন্ট সামাজিক উপন্যাস। আচ্ছা, এইখানে যে চরিত্রগুলো আছে, আমরা চরিত্রগুলোর আগে একটু ভালো করে আমাদের চিনতে হবে, নইলে আমরা হচ্ছে লিখতে পারবো না। মূলত হচ্ছে কৃষ্ণকান্তের উইল, মানে হচ্ছে কৃষ্ণকান্ত নামে তো এক লোক ছিল। সে কৃষ্ণকান্তের হচ্ছে জমির কাগজপত্র ছিল, উইল ছিল। এই যে কৃষ্ণকান্ত, এই কৃষ্ণকান্তের আন্ডারে থাকবে কে, থাকবে হচ্ছে গোবিন্দলাল। আচ্ছা, এইটা হচ্ছে আমার রহিম। এইখানে থাকবে হচ্ছে হরলাল। এখানে থাকবে গোবিন্দলাল। তারপরে এরপরে থাকবে হচ্ছে নিশাকর। আচ্ছা, আর গোবিন্দলালের হচ্ছে স্ত্রী থাকে, তার নাম হচ্ছে ভ্রমর। ঠিক আছে, এ হচ্ছে গোবিন্দলালের স্ত্রী। আমাদের মূল ক্যারেক্টার গুলো হচ্ছে, তো এই ক্যারেক্টার, এই উপন্যাসের মূল চরিত্র তো রোহিণী, বুঝতেই পারছেন। ওনার সামাজিক উপন্যাসের প্রত্যেকটা মূল চরিত্র হচ্ছে যে বিধবা থাকে সে। তো কৃষ্ণকান্তের উইলের এই যে বুড়ো বেটা যে কৃষ্ণকান্ত, এর হচ্ছে ভ্রাতুষ্পুত্র হচ্ছে গোবিন্দলাল। হ্যাঁ, ভ্রাতুষ্পুত্র তো বোঝেন, ভাইয়ের ছেলে, ভ্রাতুষ্পুত্র। এই ভ্রাতুষ্পুত্র হচ্ছে গোবিন্দলাল। তো রোহিণী একদম শুরু থেকে হচ্ছে বিধবা নারী চরিত্র। হ্যাঁ, রোহিণীর একটু চরিত্র বলে নিতে হবে, যে সে যে শুধু বিধবা এরকম না, সে হচ্ছে যুবতী, রূপবতী, যা যা বিশেষণ আর কি দেওয়া যায় আর কি, লাস্যময়ী। তারপর হচ্ছে সে হচ্ছে সর্বকাজে পারদর্শী। হ্যাঁ, তার হচ্ছে সব গুণে সে গুণান্বিত, বহু গুণে গুণান্বিত। এবং সে হচ্ছে তার রূপ আর গুণের দ্বারা সবাইকে মোহিত করে। তো রোহিণী কি হয়েছে, রোহিণী আবার এটা তো হচ্ছে তার রূপের বর্ণনা দিলাম, তার পজিটিভ দিক কি, সে হচ্ছে রক্ষণশীল যে হিন্দু সমাজ ছিল, তৎকালীন যে রক্ষণশীল সমাজ ছিল, সেই সমাজের বিরুদ্ধে একটা প্রতিবাদী চরিত্র সে। আচ্ছা, এবং কি বলিষ্ঠ প্রতিবাদী নারী চরিত্র। নারী কথাটা না বললে এবার হয় না। তাহলে রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে সেটা বলিষ্ঠ প্রতিবাদী নারী চরিত্র ছিল সে। এখন সে তো বিধবা, তাহলে হিন্দু শাস্ত্র মতে তার কি কোনো বিয়ে করার কোনো পথ নাই। এখন রোহিণীর অল্প বয়সে হচ্ছে সে বিধবা বয়সে, তার মনে হচ্ছে অতৃপ্ত কামনা বাসনা আছে। এই কারণে সে বিভিন্ন পন্থা সে অবলম্বন করবে।
এখন প্রথমে কি হয়েছে, প্রথমে হচ্ছে এই রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের বাড়িতেই থাকতো। এই হরলাল যে ব্যক্তি, এই হরলাল হচ্ছে রোহিণীরা পটাইছে, পটাই বলছে কি আমি তোমার বিয়ে টিয়ে করবো, সমস্যা নাই, তুমি কৃষ্ণকান্তের যে জমির কাগজপত্র আছে আমারে ম্যানেজ করে দাও। তা রোহিণী ম্যানেজ করে হচ্ছে হরলালকে দিছে। হরলাল ইশারায় করছে কি এ হচ্ছে কাগজপত্র সব নিয়ে চলে গেছে রোহিণীরা রেখে। তাহলে হরলাল ক্যারেক্টার বাদ, হরলাল হচ্ছে বিট্রে করলো, হরলাল চলে গেল, হরলালরে আমরা আর পাবো না, শেষ হরলাল। এরপরে রোহিণী নজর দিল হচ্ছে গোবিন্দলালের প্রতি, দেখলো যে গোবিন্দলাল আর ভ্রমর তারা খুব সুন্দর সুখে সংসার করতেছে, এইটা দেখে রোহিণীর ভালো লাগলো না। এবার রোহিণী হচ্ছে গোবিন্দলালের প্রতি প্রণয় আসক্ত হইলো, তারা হচ্ছে প্রেমে ফেলানোর চেষ্টা করলো। এবং এত সুন্দর সুন্দর এখানে উক্তি আছে তাদের, মানে প্রেমের উক্তি, যেরকম রোহিণ ইয়াতে কি বলে, রোহিণী এক জায়গায় বলে যে উম নিত্যদিন দারুণ, নিত্যদিন দারুণ তৃষ্ণা হৃদয় পুরিতেছে, সম্মুখে শীতল জল, কিন্তু স্পর্শ করিবার উপায় নাই। এটা হচ্ছে রোহিণী গোবিন্দলালকে দেখে বলতেছে, বুঝছেন? এটা দিয়ে কি বুঝাইছে বুঝতে পারছেন তো, নাকি বোঝানো লাগবে? নিত্যদিন দারুণ তৃষ্ণা, একজন ইয়াং উইডো, তার মনে হচ্ছে যেরকম তৃষ্ণা থাকে তার নিত্যদিন সেরকম তৃষ্ণা আছে, তার হৃদয় পুরিতেছে। সম্মুখে শীতল জল, সম্মুখে শীতল জল হচ্ছে গোবিন্দলাল, কিন্তু সেই জল হচ্ছে স্পর্শ করার কোনো উপায় নাই। যাক, এটা হচ্ছে রোহিণী চরিত্র, যদি ইয়া আসে ডায়লগ আসে লেখার ইচ্ছা হয় লিখতে পারে, না চাইলে না লিখতে পারেন। আচ্ছা, তো গোবিন্দলালের আমরা কাহিনী দেখে যাই। গোবিন্দলালে সে হচ্ছে অ্যাট্রাক্ট করার চেষ্টা করলো। গোবিন্দলাল একসময় হচ্ছে রোহিণীরে বললো কি আমি ভ্রমণে রাইখা তোমারে নিয়ে শহরে চলে যাব, গেল শহরে। শহরে যাওয়ার পরে গোবিন্দলালের মতন কাজ কাম করতেছে, রোহিণীর আবার প্রেম হয়েছে এই নিশাকরের সাথে, এবার আরেক ব্যক্তি। এবং এক পর্যায়ে হচ্ছে গোবিন্দলাল বুঝতে পারলো, গোবিন্দলাল রোহিণী বুঝাইতেছে আজকে কলকাতায় চলো, কালকে অন্য শহরে চলো, এরকম। তো বুঝতে পারতেছে যে না, এ হচ্ছে অন্য কারোর জন্য দৌড়াদৌড়ি করতেছে, এবং সেটা হচ্ছে নিশাকর। তো গোবিন্দলাল ফাইনালি ওরে কি করে, ওর হচ্ছে গুলি করে হত্যা করে। হ্যাঁ, যে তুমি এত মানে ছেলে পেলের প্রতি তোমার মন, আমি আমার স্ত্রীর রাইখা তোমার জন্য চলে আসলাম, এর হচ্ছে গুলি করে হত্যা করে। আর কৃষ্ণকান্ত আবার ফাইনালি কি করে, ওর যে ভ্রাতুষ্পুত্র, মানে ওর সেরকম উত্তরাধিকারী ছিল না, ও চাইছিল গোবিন্দলালের সম্পত্তি দিতে, তো ওরে না দিয়ে হচ্ছে ভ্রমরে দেয় গোবিন্দলালের স্ত্রীকে। কিন্তু এই ভ্রমর আবার ছিল একটু দেখতে কালো, এই জন্য নামটা ভ্রমর। তো ভ্রমরও আইসা সে হচ্ছে পায় না, সে যখন বাড়িতে আসে এসে দেখে যে ভ্রমরও মারা গেছে। ভ্রমর হচ্ছে স্বামী যখন চলে যায় তখন স্বামী শোকে হচ্ছে ভ্রমর মারা যায়। কারণ হচ্ছে এখানে গোবিন্দলাল একেবারেই মানে কি বলে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার যে গার্লফ্রেন্ড ছিল তার হচ্ছে গুলি করে হত্যা করছে, আর এদিকে হচ্ছে ভ্রমর স্বামী শোকে মারা গেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি কৃষ্ণকান্তের উইলের কাহিনী সংখ্যা। তাহলে এখানে যেটা দেখানো হইলো যে রোহিণী সমাজের দিকে কি আঙ্গুল দেখাইছে, যে তোমরা আমার হচ্ছে বিধবারে বিয়ে করতে দিবা না, শাস্ত্র মতে বিধবা বিবাহ হচ্ছে নিষিদ্ধ। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে আমার যখন যে পুরুষরা পছন্দ হবে আমি তারে আমার প্রেমের ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছি, এই যে করতেছি সবাই। আবার হচ্ছে আমি এত সংসার ভাঙতে সক্ষম হয়েছি, আবার সে হচ্ছে তার পজিটিভ দিক হচ্ছে কি, সে সব কাজে পারদর্শী, তার গুণ দিয়ে সবাইকে হচ্ছে গুণমুগ্ধ করে, এগুলো হচ্ছে তার পজিটিভ দিক। তার যে মানে প্রণয়ের দিক বা রোমান্টিক দিক, সেই দিক থেকে কি এই উক্তি দিলে আমরা সেই দিকটা বুঝতে পারি যে নিত্যদিন দারুণ তৃষ্ণা হৃদয় পুরিতেছে, সম্মুখে শীতল জল, সে জল পান করিবা, স্পর্শ করিবার উপায় নাই। যাই হোক, এই হচ্ছে আমাদের কৃষ্ণকান্ত উইলের ঘটনা। এটা আসলে কি পারা যাবে কিনা বলেন? ভাই আছেন আপনারা, পারা যাবে? হ্যাঁ দাদা, পারা যাবে, পারা যাবে, পারা যাবে। কিন্তু অনেক ভালো বলছেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ইন্দিরা, যুগলাঙ্গরী ও রাধারানী, চন্দ্রশেখর এসব আমরা দেখবো না, নাম জানাটা জেনে রাখলাম। রজনী বাংলা সাহিত্যের প্রথম সামাজিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণাত্মক উপন্যাস, এটার কাহিনী আমি পড়াবো না, লাগবে না। রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস, মৃণালিনী তুর্কি আক্রমণ, আনন্দমঠ হচ্ছে 76-এর মন্বন্তরে, দেবী চৌধুরানী প্রফুল্ল রে, সীতারাম, এখানে হচ্ছে তার তিনটা ত্রয়ী উপন্যাস ছিল। ত্রয়ী উপন্যাস তিনটা কি কি বলেন তো? দেবী চৌধুরানী, আনন্দমঠ আর সীতারাম মনে হয়। হুম,
আচ্ছা, এবার আমরা চলে যাই কমলাকান্তের দপ্তর, যেটাই হচ্ছে আমাদের একটু ইয়া লাগবে, কাহিনী জানা লাগবে। আর তার কি কি প্রবন্ধ আছে? লোকরহস্য, কৃষ্ণচরিত, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, প্রবন্ধ পুস্তক, সাম্যটা ইম্পর্টেন্ট, বিবিধ প্রবন্ধ, মুচিরাম গুড়ের জীবনচরিত, হ্যান ত্যান এইসব। ললিতা তথা মানুষ হচ্ছে তার একটা কাব্যগ্রন্থের নাম। এগুলো আমাদের লাগবে না। আমাদের কমলাকান্তের দপ্তর যেটা, এইটা একটু দরকার আছে। কমলাকান্তের দপ্তর যেটা, এটা একটা ব্যঙ্গাত্মক ক্রম রচনা। হ্যাঁ, জিনিসটা কি? ব্যঙ্গাত্মক ব্যঙ্গাত্মক রম্য রচনা। এখন এইটা হচ্ছে আপনার একজন ইংরেজি সাহিত্য সমালোচক ছিল। ইংরেজ সাহিত্য সমালোচক, নাম হচ্ছে ডি কুইন্স। এই ডি কুইন্স এর কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, এইটা অনুসরণে লেখা। এবং এটা হচ্ছে তিনটা অংশের সমন্বয়ে লেখা। এর তো হচ্ছে তিনটা অংশ আছে। তিনটা অংশ কি কি? তিনটা অংশের প্রথমটা যেটা, সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর। দ্বিতীয়টা যেটা, এটা হচ্ছে কমলাকান্তের পত্র। আর তৃতীয়টা যেটা, এটা হচ্ছে কমলাকান্তের জবানবন্দি। ঠিক আছে, এইটাই হচ্ছে জাস্ট একটাই মাত্র প্রবন্ধ। কমলাকান্তের পত্র যেটা, এটা হচ্ছে 5টা প্রবন্ধ ছিল। আর প্রথম যেটা, এটা হচ্ছে 11টা প্রবন্ধ আছে মনে হয়, 14টা প্রবন্ধ আছে। যা কোনটায় কয়টা প্রবন্ধ আছে এটা আমাদের না জানলেও চলবে, কিন্তু এই তিনটা নাম আমরা মনে রাখবো, এটুকু মনে না রাখলেও। যে কমলাকান্তের দপ্তর, এখানে টোটাল হচ্ছে তিনটা, এটার তিনটা অংশ। প্রথম অংশের নামই কমলাকান্তের দপ্তর, সেকেন্ডের নাম কমলাকান্তের পত্র, আর থার্ড হচ্ছে কমলাকান্তের জবানবন্দি। আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে কমলাকান্তের জবানবন্দি, যেটা এই অংশটা আমাদের আমাদের আমরা একটু দেখবো। এইখানে যেটা হয়েছে, একজন গোয়ালিনী ছিল। হ্যাঁ, একজন গোয়ালিনী ছিল, প্রসন্ন গোয়ালিনী। তা প্রসন্ন, আচ্ছা আমরা চরিত্রগুলো দেখি। এবার গোয়ালিনী ছিল, তারপরে ছিল আপনার মঙ্গলা গাই। আচ্ছা, এইগুলো আমাদের এভাবে চিন্তা করতে হবে না, আমরা অল্পতে যাই। একটা গোয়ালিনী ছিল, গোয়ালিনীর হচ্ছে গরু হারায় গেছে। তো গরু হারায় গেলে সেই গরু মানে খোঁজার জন্য হচ্ছে বিচার বসছে আর কি। এখন ওই বিচারে মানে ওই আদালতে একজন সাক্ষী আনা হয়েছে। সেই সাক্ষীর নাম হচ্ছে কমলাকান্ত। এখন কমলাকান্তরে যখন আদালতে নর্মালি কি হয়, খুব সাজানো গোছানো একটা জায়গা থাকে। কিন্তু সেইখানে আসলে কি হয় আদালতে, এখানে আসলে বেসিক ব্যাপারটা কি বুঝাইতে সেটা চাইছে সেটা আমরা একটু বুঝি। আদালত জায়গাটা খুব সাজানো, এটা সত্য কথা। কিন্তু আদালতে যে উকিলরা থাকে, তারা আসলে এখানে কি করে বলেন তো? তারা তাদের যে সাজানো নাটকটা, মানে সাজানো মিন্স হচ্ছে এই জিনিসটা হচ্ছে পরিপাটি। হ্যাঁ, ওই সাজানো না, এটা হচ্ছে পরিপাটি একেবারে, মানে ওয়েল অর্গানাইজড একটা জায়গা। কিন্তু উকিল বাবু কি করে? উকিল বাবু হচ্ছে তার যে সাজানো নাটকটা আছে, সেটা সত্য হোক মিথ্যা হোক যেটাই হোক, সেই জিনিসটা উপস্থাপন করে। তাহলে আদালতে বেসিক্যালি গাল গাল ভরা গল্প চলে এখানে। হ্যাঁ, এটারে কি বলা যায় আপনার, গাল ভরা গল্প, বা হচ্ছে সত্য মিথ্যার খেলা, যেটা ইচ্ছা আর কি। ওই উকিলদের মাঝখানে তারা যে গল্পটা ফাঁদে, সেইটাই হচ্ছে প্রমাণ করার একটা চেষ্টা করে। এখন এই জায়গায় তার মানে সবসময় এখানে আসলে কি বুঝাইতে চাইছে লেখক? সবসময় তো এই জায়গায় যে এক্সাক্ট ঘটনাটা ঘটে, ব্যাপারটা তো এমন চলে না, না এটা প্রহসন না। এক্সাক্ট এই ঘটনাটা না, প্রহসন হচ্ছে নাটকের একটা উম, কি বলে, নাটক কি প্রহসন, যা নাটকতাই প্রহসনের মধ্যে সংলাপ আকারে থাকে। যাক, তো এখানে হচ্ছে ব্যঙ্গাত্মক রম্য রচনা। প্রহসনটাও ব্যঙ্গাত্মক, তবে ওটা হচ্ছে নাটকের একটা, নাটকের টাইপ বলা যায়। যাক, আমরা জেনেছিলাম সেটা হচ্ছে যে সে হচ্ছে, হ্যাঁ, সামাজিক প্রহসন এটা বলতে পারে। সমাজের যে প্রহসন বা আদালতের যে প্রহসন, সেটা সেখানে সে ব্যঙ্গ আকারে তুলে ধরছে। এখন কার হাতে তুলে ধরছে? এই কমলাকান্তের হাত থেকে তুলে ধরছে। এখন এইখানে আহ কমলাকান্ত যখন কথাবার্তা বলে, তার কথাবার্তা তো সবই হচ্ছে বোঝা যায় যে সে একজন বদ্ধ উন্মাদ। কিন্তু ওই বদ্ধ উন্মাদ যে কথাগুলো বলছে, সেগুলো সামাজিক দৃষ্টিকোণ থেকে কি খুবই সত্য। এখন এই যে সত্য, সামাজিক সত্য কথা, এগুলার আমরা কি বলবো? বলবো হচ্ছে
প্রচ্ছন্ন শিলাসত্ত্বক উক্তি। প্রচ্ছন্ন শিলাসত্ত্বক উক্তি কার মাঝখানে এই জিনিসটা আছে? কমলাকান্তের কথার মাঝখানে আছে। কমলাকান্তের কথার মাঝখানে এগুলো আছে। যেরকম তারা জিজ্ঞেস করছে তুমি কি খাও, তো বলে যে আমি কি দক্ষিণ হস্ত দিয়া ভাতের সাথে ডাল মাখায়া উত্তর দিক থেকে গলধকরণ করি, এরকম উল্টা পাল্টা, মানে সে কোনো কিছু হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার না দিয়ে সব ঘুরায় পেঁচায় বলে। যাই হোক, তো এই কথাগুলা শুনে হচ্ছে আসলে পাগলামির মতন মনে হয়, কারণ সে আফিম খায়, সে জিমায়, উদ্ভট উদ্ভট কথা বলে, তার চেহারা নেশাখোরের মতন বাতিগ্রস্ত একেবারে, অসংলগ্ন কথাবার্তা। কিন্তু তার সেই যে অসংলগ্ন যে কথাবার্তা আছে, সেই অসংলগ্ন কথাবার্তার মাঝখানে যে সে যে কথাগুলো আসলে বলছে সেগুলো আসলে কি বলেন তো? সূক্ষ্ম পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি। বা সূক্ষ্ম পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি। দেখেন, আহ, আপনারা আপনাদের মতন যা কাহিনী যেটা বুঝছেন সেটা লিখবেন, কিন্তু লেখার মাঝখানে আপনারা দু একটা সুন্দর বাক্য লিখতে হবে। ওই যে বাক্যগুলো এরকম লিখতে হবে, সেগুলো আমার মাথায় যখন যেটা আসে বা আমি সামনে যেটা পাই সেটা আপনাদের এখানে লিখে দিব। এইগুলো হচ্ছে লেখার মাঝখানে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে লেখাটা এনরিচ হবে। আর যদি যখন গুগল করবেন পড়বেন, তখন এরকম দুই একটা লাইন, বেশি ইয়া করবেন না, মনে রাখা যায়, অনেক বেশি পড়ে মনে রাখা যাবে না। তো এইটাই হচ্ছে আসল কথা, যে সে মূলত লেখক হচ্ছে ওই উন্মাদের মুখ থেকে সমাজের যে নেতিবাচক দিক সেইটা, বা তার জীবনের যে আসলে সুন্দর একটা সূক্ষ্ম যে দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি, সেটা আসলে তিনি ফুটায় তুলছেন এই কমলাকান্তের জবানবন্দির মধ্যে দিয়ে। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের, তার যে প্রবন্ধ গ্রন্থটা ছিল এইখান থেকে মানে ডিপ, অনেক ডিপ প্রশ্ন করার যদি ইচ্ছা হয় তখন আসতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, আহ, যে জায়গায় বাংলা সাহিত্যের যে জায়গায় ইংরেজি সাহিত্যের কোনো কিছুর ছোঁয়া পাবেন, সেটা মাস্ট অ্যাড করবেন। এটা অবশ্যই, এটা হচ্ছে মাস্ট, এই জিনিসগুলো অ্যাড করা, যে এখানে ইংরেজি সাহিত্যিক এইটার হচ্ছে থেকে গ্রহণ করা হয়েছে। বা ধরেন আর কি বলা যেতে পারে, যেরকম জীবনানন্দ দাশের নিয়ে একজন হচ্ছে ইয়া করছিল না, ক্লিন্টন বি সিলি, তাহলে জীবনানন্দ দাশ নিয়ে লিখতে গেলে ক্লিন্টন বি সিলির কথা আনতে হবে এরকম। বা যার লেখা থেকে যেরকম বিষ্ণুদেব ওরা যেরকম উর্বশী আর্টেমিস এরকম অনেক কিছু লিখছে, এগুলো কিন্তু সব বিদেশি ভাবধারা থেকে তারা অনুপ্রাণিত হয়ে লিখছে। তারা টি.এস. ইলিয়টের ভক্ত ছিল। যখন পঞ্চপাণ্ডব আসবে তখন টি.এস. ইলিয়টের কথা লিখতে হবে, ডাব্লিউ বি এর কথা লিখতে হবে। ঠিক আছে, মানে ইংরেজি সাহিত্যিকদের কথা নিয়ে আসতে হবে। এইগুলো হচ্ছে লেখা এনরিচ করার একটা কৌশল। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের বঙ্কিমকে নিয়ে যে কথাবার্তা গুলা ছিল সেইগুলা। বঙ্কিমের উপর থেকে প্রশ্ন আসার চান্স কম, আসলে হচ্ছে রোমান্টিক উপন্যাস আর সামাজিক উপন্যাস, এই দুই জায়গা থেকে আসতে পারে। এখন বলেন এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, নাহলে আমরা হচ্ছে ইয়েতে যাব, রবীন্দ্রনাথের উপন্যাসে যাব। কারো কোনো প্রশ্ন আছে আসলে লিখতে পারবেন? জি ভাই, পারেন। কাহিনীগুলা কি মাথার উপর দিয়ে দেখতেছে নাকি? আমার একটু লেখেন তো, এই যে দুর্গেশ নন্দিনীর উপন্যাসের চরিত্রগুলা কি কি, এই চরিত্রগুলা লেখেন। হ্যাঁ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্ত রুই, বিষবৃক্ষ। এক দুই তিন চার দিয়ে লিখতে পারেন, আমি লিখে বুঝবো কোনটা কি লিখছি। রাজ সিংহ না, জগৎ সিংহ, আয়েশা তিলোত্তম। এই দুর্গেশ নন্দিনীতে জগৎ সিংহের সাথে তো তিলোত্তমার হচ্ছে বিয়ে হয়েছে, আয়েশা হচ্ছে ইয়া কি বলে, আয়েশার সাথে বিয়ে হয়নি। এইটারে চিন্তা করে রায় নন্দিনী লিখছিল কে বলেন তো? ইসমাইল হোসেন ওই, সিরাজি। হ্যাঁ, ওইখানে আবার হচ্ছে মুসলমান ক্যারেক্টারের মিল দেখানো হয়েছে, হিন্দু ক্যারেক্টার হচ্ছে মানে বিরহে ফেলা হয়েছে। আচ্ছা, আর কি আছে? নবকুমার, কপালকুণ্ডলা, মতি বিবি,
আপনারা আর কেউ কিছু লেখেন না কেন? আপনারা কই সবাই? আমি শুনতেছেন নাকি অন্য কাজ করতেছেন? কৃষ্ণকান্তের রুলেরটা লেখেন, এটা তো দেখি। রবীন্দ্রলাল, ধন্যবাদ। আচ্ছা, আমরা আহ, রবীন্দ্রনাথের উপন্যাসে যাই। রবীন্দ্রনাথের উপন্যাস পড়ার পরে আমাদের আর কি বাকি থাকবে? আমাদের বাকি থাকবে হচ্ছে মীর মশাররফ, কায়কোবাদ, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। আমরা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাসে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমাদের অনেক কথাবার্তা বলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে আমাদের ঘুরে আসতে হবে একেবারে ভার্চুয়ালি। তার আগে আমরা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 14টা উপন্যাস লিখছে, এখন মোটামুটি পিএইচডি করছিল। করুণা, বই ঠাকুরানীর হাত, তারপর হচ্ছে রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতি নির্বন্ধ, গোরা, আহ ঘরে বাইরে, চতুরঙ্গ, সামাজিক সাংস্কৃতিক উপন্যাস, যোগাযোগ, শেষের কবিতা, এই মালঞ্চ, চার অধ্যায়, এই যে কয়টার হচ্ছে টিক দিছি, এই তিনটা হচ্ছে আমাদের মাস্ট পড়া লাগবে। শেষের কবিতা, গোরা, আর হচ্ছে চোখের বালি। এইখান থেকে এইরকম সরাসরি আসবে না যে অমুক গ্রন্থের হচ্ছে ইয়ে করো, এটা কি বলে, কাহিনী সংক্ষেপ লেখো। আসলে হচ্ছে এর মাঝখান দিয়ে আসতে পারে। তবে আমরা হচ্ছে যে চিন্তা করে এই তিনটা হচ্ছে আপনাদের পড়াবো, সেটা হচ্ছে যে যদি এখান থেকে গ্রন্থ সমালোচনা লেখার একটা দরকার পড়ে কখনো, বা ঔপন্যাসিক সত্তা নিয়ে যদি আসে, মানে যেটুকু আমাদের না জানলে না, আমরা হচ্ছে সেইটুক করবো, বাকিগুলো শুধু নাম জেনে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেল? তা আমরা প্রথম হচ্ছে চোখের বালিতে যাই। আপনারা কি বুঝতে পারছেন মানে আমরা কি উদ্দেশ্যে পড়তেছি? বঙ্কিম থেকেও যদি ইয়ে লিখতে আসে, গ্রন্থ সমালোচনা লিখতে আসে, লিখতে পারবেন না? জি ভাই, পারবো। আচ্ছা, প্রথমে আমরা দেখবো হচ্ছে চোখের বালি। চোখের বালির মধ্যে ও, উপন্যাসের যে হচ্ছে চরিত্রগুলা কি কি জানেন, দেখেন তো একটু। রবীন্দ্রনাথের এত কাহিনী পড়া লাগবে? রবীন্দ্রনাথের হচ্ছে ছোট গল্পের কাহিনী পড়া লাগবে, নাটকের কাহিনী পড়া লাগবে। রবীন্দ্রনাথের বহুত কাহিনী। আচ্ছা, আগে বলেন, চোখের বালিতে হচ্ছে বিধবা যে ক্যারেক্টারটা ছিল তার নাম কি, এটা বলেন। আমি তো জিনিসগুলো ভুলে গেছি, আমি বুঝলাম না কাহিনীটা কি। আমি যে মনে এত রাখতাম, মানে এত সুন্দর করে লিখে পড়ছিলাম, মানে এই জিনিসটা এখন মনে হচ্ছে শেষ পর্যন্ত কথা। বিধবা বিনোদিনী, হ্যাঁ, বয়সী বয়সী। এই জায়গায় যে আজকে যে উপন্যাসের কাহিনীগুলো আপনাদের আমি পড়াইতেছি, এইগুলা এই জীবনে, ধরেন একটা সিঙ্গেল উপন্যাস, ধরেন দুর্গেশ নন্দিনী, এটা আপনাদের সাথে আজকে গল্পটা করলাম না, এটা হয়তো আমার মানে 50 বা 60তম বার হচ্ছে এই গল্পটা বলা হইলো কারোর সাথে, বুঝছেন? মানে আমি এতবার এই জিনিসটা বলছি। এবং এটা আমি যখন পড়তাম আর কি, আমি যে কোনো একজন মানুষের খুঁজে বের করতাম যে তোমার বাংলা সাহিত্য পড়া লাগবে নাকি, আরে বাংলা সাহিত্য পড়ো, আজকে বিকালে ফোন দিয়ে বাংলা সাহিত্য পড়বেন না একসাথে, এরকম বললে ওইটা বসায় রাখতাম, আর আমি এরকম গল্প করতাম, ওগুলো শুনতে বসে বসে। এইভাবে আমি অনেকবার রিভিশন দিছি, এবং এইটা এত রিভিশন দেওয়ার কারণ হচ্ছে কি, আমি একবার খুব ধুমায় পড়ে একটা হচ্ছে আরেক ফাল্গুন পড়ে গেছি গ্রন্থ সমালোচনার জন্য। আরেক ফাল্গুনের চরিত্রগুলোর নাম বলতে পারবেন? মুনিম হচ্ছে মেইন ক্যারেক্টার, হ্যাঁ। আমি মিনিমাম 10টা ক্যারেক্টার করে গেছি, এবং খুব ডিপ করে গেছি, আমার নায়কের নামে মনে নাই পরীক্ষার হলে। এত মেজাজটা খারাপ হয়েছে যে এত সুন্দর করে পড়ে গেলাম, এবং গ্রন্থ সমালোচনার জন্য পড়ে যাওয়া মানে কি, মানে খুব ভালোভাবে পড়ে যাওয়া হয়েছে, উক্তি টুক্তি সহ। আমার সে নায়কের নামে মনে নাই পরীক্ষার হলে, মানে এত অসহায় লাগতেছিল ওই সময়।
পরে আমি বললাম এর ঘটনা কি, এর ঘটনা হচ্ছে আপনারা বারবার রিকল করতে হবে যে আচ্ছা ওইটা যেন কি ছিল, এটা যেন কি ছিল, এর কার সাথে কি হয়েছিল। এবং এটা তখনই মনে থাকে যখন হচ্ছে এরকম এইভাবে হচ্ছে ফ্লো চার্ট আকারে পড়া হয় যে এই ক্যারেক্টার ছিল, এর সাথে এর ইয়ে হয়েছে। মানে আপনি তো কি করবেন, আপনার সামনে থাকবে বিহারি, আপনি বিহারি নিয়ে বলবেন, মহেন্দ্র নিয়ে বলবেন, বিনোদিনী নিয়ে বলবেন, বাকি আছে কে আশালতা, আশালতারে নিয়ে বলবেন। হ্যাঁ, এইভাবে বলবেন, তখন আপনার মাথায় আসবে মহেন্দ্রর সাথে কার বিয়ে হয়েছে, এই আশালতার হচ্ছে বিয়ে হয়েছে, বিনোদিনীর সাথে প্রেম করবে। এইভাবে হচ্ছে দাগায় দাগায় চিন্তা করে করে ফ্লো একদম স্ট্রাকচার বানায় ফেলায় করবেন। তাহলে আমি এই যে পড়তে বসে যেটা দেখলাম যে আমার বিধবার নাম মনে থাকে না, আমি মাথায় রাখলাম বিধবা বিনোদিনী, বিনোদিনী লেখার পরে বাকি ক্যারেক্টার গুলা ইজিলি লেখা যায়। এইখানে যেটা কাহিনী হচ্ছে, কাহিনী হচ্ছে এক ভদ্রলোক, তো আপনার এখানে মেলা শিক্ষিত লোক আছে, তো শিক্ষিত লোক হচ্ছে এই মহেন্দ্র সাহেব হচ্ছে বিয়ে শাদী করার তার কোনো ইচ্ছা নাই। তো তো মহেন্দ্র মা থাকে হচ্ছে রাজলক্ষ্মী, হ্যাঁ মা হচ্ছে রাজলক্ষ্মী। তো এই হচ্ছে ছেলেটা বিয়ে করাবে, ছেলের মতো বিয়ে করবে না, মহেন্দ্রর বন্ধু হচ্ছে বিহারী, এই যে বন্ধু বিহারী। তো মহেন্দ্র বলে কি যে বন্ধুরে বলে যে বন্ধু তুমি বিয়ে করো, তোমারই বিয়ে দিই। তো বিহারীরে নিয়ে মহেন্দ্র গেছে আশালতারে দেখতে, মানে মেয়ে দেখতে গেছে, পাত্রী দেখতে গেছে, দেখতে যায় মহেন্দ্র নিজের পছন্দ হয়ে গেছে, আশালতারে কি করছে, বিয়ে করে ফেলছে। এখন এই আশালতার আবার এক বান্ধবী আর কি, বিধবা বান্ধবী হচ্ছে বিনোদিনী, তারও আশ্রয় দিছে আর কি। ওই আগের বাড়িঘর যেরকম থাকে অনেক ক্যারেক্টার একসাথে থাকে আর কি তারা। এই যে সদ্য বিধবা যুবতী বিনোদিনী এর হচ্ছে আহ আশালতা হচ্ছে আশ্রয় দেয়। আসলে যে ঘটনা এটা হচ্ছে রাজলোক, এই বিনোদিনীর যে মা আর রাজলক্ষ্মী এর হচ্ছে বান্ধবী ছিল, মানে রাজলক্ষ্মীর বান্ধবীর বিধবা মেয়ে হচ্ছে বিনোদিনী। তো সে হচ্ছে তাদের বাড়িতে আশ্রয় দিছে। তো বিনোদিনী আর আশালতা হচ্ছে একই বয়সী, তারা পরস্পর হচ্ছে বান্ধবী হয়ে গেছে। এখন বিনোদিনী তো হচ্ছে খুব ধূর্ত, চতুর। তো সে হচ্ছে আশালতারে বলছে কি যে আমরা দুই সখী আরেকজনকে হচ্ছে দাম দিব। তার নাম কি দিছে, নাম দিছে হচ্ছে চোখের বালি। এখন এই এই জিনিসটার মানে কি, মানে হচ্ছে আপনার চোখে যদি বালি দেয় তাহলে চোখ কেমন কিসকিস করতে থাকে না, একটা অসহ্য ইরিটেট ফিল হয়। ও হচ্ছে জিনিসটারে এইটাই বুঝাইছে বিনোদিনী, যে আশালতা আমার কাছে ব্যাপারটা এরকমই, আমি ওর জন্য মহেন্দ্রের পাইতেছি না। হ্যাঁ, আবার ও তো হচ্ছে বিধবা, ওই ইয়ের মতনই কি বলে বিষবৃক্ষ বা রোহিণী এইসব ক্যারেক্টার মিল পাবেন। সে হচ্ছে বিহারীরে বলতেছে যে আচ্ছা পুকুরে কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, আমার একটা পদ্ম ফুল তুলে দাও। হ্যাঁ, বিহারীরে ডাইকে হচ্ছে পদ্ম ফুল তোলায় নিয়ে আসতেছে। বিহারীর হচ্ছে আহ, কি মা, এটা নিয়ে যাবা কোথায়? তো তো বিহারী হচ্ছে সেইভাবে বিনোদিনীর কথা শুনে, বিনোদিনীর কথা শুনে হচ্ছে ইয়ে নিয়ে আসে, ওটা কি বলে নদীতে সাঁতরায়, ওই পুকুরে সাঁতার কাটে হচ্ছে ফুল নিয়ে আসে। সেটা আবার হচ্ছে সবাই বসে বসে দেখে যে বাহ, বিনোদিনীর কথা তো বিহারী খুব শুনতেছে, এরকম। তো এইভাবে হচ্ছে বিহারীর সাথে বিনোদিনী মিশতে মিশতে হচ্ছে মহেন্দ্ররে আবার হচ্ছে এটারে কি বলা যায়, যে জেলাস ফিল করায় আর কি, যে তুমি আমার প্রতি অ্যাট্রাক্ট হও, ব্যাপারটা এরকম। এবং মহেন্দ্র হচ্ছে বিনোদিনীর প্রতি অ্যাট্রাক্ট হয়। আর আশালতা যে থাকে সে একটু সরল প্রকৃতির থাকে, আশালতা সরল, এইভাবে মনে রাখেন। আর একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে এই রাজলক্ষ্মী তার ছেলেরে বিয়ে দিছে, ছেলেরে বিয়ে দিয়ে ছেলে হচ্ছে বৌমার প্রতি বেশি আসক্ত হয়ে যাবে, মারে ভুলে যাবে, এই জন্য আর রাজলক্ষ্মী আশালতার সাথে মহেন্দ্ররে খুব একটা মিশতে দিতে চাইতো না, মানে নিজের পুত্রবধূর সাথে ছেলেরে মিশতে দিতে চাইতো না। এবং সেই সুযোগে হচ্ছে মহেন্দ্রর সাথে বিনোদিনীর একটা মানে কাছে ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়। আচ্ছা, এই আশালতার প্রতি হচ্ছে বিহারীর যে দুর্বলতা, এইটা মানে আশালতার প্রতি আবার বিহারীরও একটা দুর্বলতা ছিল যে সবাই সমবয়সী এরকম। বিনোদিনী সেই জায়গা থেকে বিহারীরে ফিরায় আনার চেষ্টা করছে যে আরে আমার আমার প্রতি অ্যাট্রাক্ট হও, আবার সেই অ্যাট্রাকশন দিয়ে হচ্ছে মহেন্দ্রর থেকেও ফিরায় নিয়ে আসার চেষ্টা করছে। মানে এই জায়গায় একটা পুরা মানে চতুর্মুখী এখানে একটা প্রেম পীড়িতের ঘটনা ঘটতেছে, এ ওরে পছন্দ করে, সে তারে পছন্দ করে, সে তার স্ত্রী, এই টাইপের। তার মানে এখানে কি হয়েছে ব্যাপারটা, মহেন্দ্র আসলে কি চায়, সে তো আশালতারে বিয়ে করছে। তাহলে আশালতারে তো বিহারী গেছিল দেখতে, পছন্দ হয়েছে মহেন্দ্রর, বিয়ে করছে, তাহলে ভাই তুই থাম। থামে নাই। বিহারীর সাথে বিনোদিনীর সম্পর্ক একটু ভালো হইতেছে দেখা মহেন্দ্র আবার বিহারীর প্রতি অ্যাট্রাক্ট হয়েছে। বিহারীর সাথে আশালতা একটু ভালো করে কথা বলতেছে বুঝলা, বিনোদিনী আবার বিরক্ত হইতেছে, ওদিকে বিনোদিনী মহেন্দ্রের সাথে মেশে। তার মানে সবার মনের ভিতর একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, কে যে আসলে কি চায় কিছুই তারা বুঝতে পারতেছে না। এই যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা ফুটায় তোলা,
এটাই হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাসের একটা প্রধান গুণ বা প্রধান বৈশিষ্ট্য, যে চরিত্রগুলার মনস্তাত্ত্বিক একটা টানাপোড়েনে তারা সবসময় থাকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এই উপন্যাসের ঘটনা। এবং শেষে যেটা হয় যে মহেন্দ্র একসময় বলে যে আশালতারে ছাইড়া যে আমি বিনোদিনীরে মানে বিনোদিনীরে গ্রহণ করতে চাই, কিন্তু মহেন্দ্ররে সে হচ্ছে বলে যে না, সরি সরি বলে সে হচ্ছে বিহারীর কাছে ধরা দিতে চায়। এইভাবে হচ্ছে শেষ হয়। কি আছে না, এখানে বিপর্যয়টা নাই। ঠিক আছে, এইটার কাহিনীটা এখন লিখতে পারবেন কিনা বলেন, বা ইয়ের মধ্যে কি বলে সমালোচনায় আসলে লিখতে পারবেন কিনা সেটা বলেন। আচ্ছা একটু এক মিনিট। পারা যাবে তো। ফোন চার্জ। আচ্ছা, এবার আমরা হচ্ছে রবীন্দ্রনাথের পরেরটায় চলে যাব, সেটা হচ্ছে গোরা। গোরা উপন্যাস মহাকাব্যিক উপন্যাস, দীর্ঘ বিশাল বড় সাইজের একটা উপন্যাস গোরা। আচ্ছা, এই গোরা শব্দটার অর্থ কি আমার একটু বলেন তো। স্যার অর্থোডক্স মানে প্রাচীন ধ্যান ধারণা যারা মনের মধ্যে পোষণ করে এরকম। ঠিক। আর আর কোনো অর্থ দেয় গোরা? রক্ষণশীল। গোরা দিয়ে আমরা এটা বুঝি যে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কি কি স্যার রক্ষণশীল। রক্ষণশীল তো ঠিক আছে, যেরকম গোরা ব্রাহ্মণ বলে। গোরা দিয়ে কি কোনো কালার বোঝায়? হ্যাঁ, জি ফর্সা ভাই। সাদা। ফর্সা, হ্যাঁ মানে ঠিক রামের আছে। রং আর কি। তার মানে হচ্ছে সাদা, মানে ফর্সা আর কি। আর একই সাথে তারা বোঝায় যে রক্ষণশীল। ঠিক আছে, আমরা হচ্ছে এই দুইটার ওয়ার্ড হচ্ছে মনে রাখবো, যে ফর্সা আর রক্ষণশীল। এই উপন্যাসের যে চরিত্র গোরা, সেই গোরা একই সাথে ফর্সা ছিল আর রক্ষণশীল ছিল। এখন এখানে ঘটনা কি হয়েছে, ঘটনা জড়িয়েছে আমরা একইভাবে হচ্ছে এটা চরিত্রগুলা দেখি। চরিত্রগুলা কি কি আছে। আহ গোরা তো আমার এইখানে হচ্ছে আমার সেন্ট্রাল ক্যারেক্টার। এই গোরার যে মা, মায়ের নাম হচ্ছে আনন্দময়ী। আনন্দময়ী। আর এইখানে আর একটা ব্যক্তি পাওয়া যাবে, তার নাম হচ্ছে পরেশ বাবু। পরেশ বাবুর হচ্ছে মেয়ে আছে, একটা মেয়ের নাম হচ্ছে সুচরিতা, আর একটা মেয়ের নাম হচ্ছে ললিতা। সুচরিতা আর ললিতা। আচ্ছা, তো এইখানে হচ্ছে এরা ইম্পর্টেন্ট না, অনেক বড় উপন্যাস তো আমরা হচ্ছে ওইভাবে যাব না। আমাদের যদি কাহিনী সংক্ষেপ লাগে তাহলে এইখানে আসলে আপনাদের তো লেখার জায়গা খুব কম থাকবে, বুঝতেই পারতেছেন। তখন আমরা সরাসরি ক্লাইম্যাক্স চিন্তা করে হচ্ছে লিখবো। হ্যাঁ, না, এটাই খাবার না, এটা নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তা আমরা হচ্ছে যেটা মেইন আর কি এই উপন্যাসের অ্যাট্রাক্টেড জায়গা, সেই অংশটাই হচ্ছে লিখবো কাহিনী সংক্ষেপের মধ্যে। এবং এটা আপনাদের যদি গ্রন্থ সমালোচনা আসে সেম, বড় জোর 1 পেজের মতন লিখবেন, বাকি আপনার তো গ্রন্থ সমালোচনা ক্লাস করছেন, সেইভাবে লিখবেন আর কি। তো মাথায় রাখবেন যে 6 মার্কের প্রশ্নে আসলেও যেরকম 1-1.5 প্যারা লেখার মতন যে লেন্থটা, সমালোচনা আসলেও ওই কাছাকাছি লেন্থেরই লিখতে হবে। দুইটা জায়গায় যেন কাভার করে ওই রকম, যেন আমরা মোটামুটি একটা কাহিনী সংক্ষেপ মাথায় নিয়ে রাখতে পারি, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো গোরা ক্যারেক্টার আমরা হচ্ছে মা দেখলাম, তো এইটা হচ্ছে কি হয়েছে কাহিনী। আচ্ছা, ললিতার এই বসে লেখি, কারণ ললিতার সাথে হচ্ছে গোরার সম্পর্ক থাকে। আর সুচরিতা, যে সুচরিতার সাথে সম্পর্ক থাকে, ওর নাম হচ্ছে বিনয়। অনেক ক্যারেক্টার বড়। পরেশ বাবুর হচ্ছে 2 মেয়ে লিখে রাখলাম। আচ্ছা, অনেকগুলা ক্যারেক্টার, এত ক্যারেক্টার হচ্ছে যদি সমালোচনা আসে তখন লাগতে পারে। আচ্ছা, এখন এটা একই সাথে একটা রাজনৈতিক উপন্যাস। এইখানে যে ঘটনা হয়েছে সেটা হচ্ছে গোরা, মানে গোরা যে ব্যক্তিটা থাকে, কেন্দ্রীয় চরিত্র গোরা, সে সবার সাথে বিভিন্ন তর্কে তর্কে হচ্ছে জড়ায়। কেন বলতেছে যে ভারতবর্ষের যে এখন বর্তমানে এই এই সমস্যা ওই সমস্যা, এই এরকম হয়েছে, এরা কেউ ধর্ম টর্ম মানতেছে না। হ্যাঁ, এই ধর্ম ঠিকঠাক করে তারা মানতে পারতেছে না, এই কারণে সমস্যা হয়েছে। এবং এই যে পুরো ভারতবর্ষটা আছে, এটা কেবলমাত্র হচ্ছে হিন্দুদের। হ্যাঁ, এইখানে অন্য ধর্মের এরকম কোনো ব্যাপার না।
সে হচ্ছে অন্য, মানে কি বলে, ভালো বলতে বা ভারতবর্ষের হচ্ছে মূল যে অধিপতি বা যাদের অধিকার আছে, সে শুধুমাত্র হচ্ছে তার স্বজাতিদের সে মনে করে যে এরাই হচ্ছে। এখন গোরার মা এই জিনিসটা দেখে দেখে বলে যে, সে নির্বাক থাকে, সে বলে না, ব্যাপারটা এরকম না। এখন আনন্দময়ীর যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখা যায়, সেখানে দেখা যায় কি যে আনন্দময়ীও বিশাল রক্ষণশীল ছিলেন। হ্যাঁ, ও প্রচন্ড রক্ষণশীল ছিলেন। তো রক্ষণশীলতার কারণে সে হচ্ছে বিধর্মী, মানে অন্য ধর্মের যে মানুষ, তাদের স্পর্শ থেকে হচ্ছে দূরে থাকতেন। তো এই সময় কি হয়, ওই কি বলে, এখানে এখানে সম্ভবত একটা যুদ্ধ হয় না, কি হয় এখানে, আচ্ছা যাই হোক, এইখানে এক দম্পতি আসে, দাঙ্গা হ্যাঁ, হয়। দাঙ্গা। ওই দাঙ্গায় এক দম্পতি আসে, দম্পতি মারা যায়, সেই দম্পতির একটা পুত্র সন্তান থাকে। ওই পুত্র সন্তানটারে দেখে এই মহিলা আর কি নিজের সংবরণ করতে পারে না, কারণ মায়ের জাত। সে হচ্ছে পুত্র সন্তানটারে গ্রহণ করে, এবং যে মুহূর্তে পুত্র সন্তানকে গ্রহণ করে সেই মুহূর্তে তার রক্ষণশীলতা চলে যায়। এখন গোরা তো গোরা, সে তো বুঝতেছেন, যেটা বললাম যে সে হিন্দুত্ববাদে বিশ্বাসী, সরাসরি এটাই ওয়ার্ডটা লেখা যাবে যে সে হিন্দুত্ববাদে বিশ্বাসী, হিন্দুত্ববাদে বিশ্বাসী। তো সে একটা সময় যে পরে জানতে পারলো কি, যে সে যে হিন্দুত্ববাদে বিশ্বাসী ছিল, সে যে ভাবছে যে তার মা আনন্দময়ী, সে আসলে মানে সে যে রক্ষণশীল ছিল, এই জিনিসটা তার ভেঙে গেছে। কিভাবে ভাঙছে? তার মার রক্ষণশীলতা ভাঙছে কিভাবে? এই যে দাঙ্গায় যে দম্পতির সন্তান পায়, ওই দম্পতিরা ছিল আইরিশ দম্পতি। সেই আইরিশ দম্পতির পুত্র সন্তান হচ্ছে ওই গোরা। মানে এবং গোরা যে খ্রিস্টান অনেক, ছিল। হ্যাঁ, খ্রিস্টান ছিল, মূলত খ্রিস্টান আর কি, মানে আইরিশ দম্পতি এবং তারা খ্রিস্টান ছিল। এখন গোরার যে মানে নামকরণের যে সার্থকতা, যে হ্যাঁ সে ফর্সা এবং রক্ষণশীল, এটা মেনটেন করছে এখানে, জাস্টিফাইড। আবার তার রক্ষণশীলতা সে হচ্ছে খুব কঠিন ভাবে ধাক্কা খাইছে, যে আচ্ছা আমি নিজেই তো হচ্ছে খ্রিস্ট ধর্মের ছিলাম, এখন আমি হচ্ছে হিন্দুত্ববাদ এত বিশ্বাস করতেছি। এরপর তার যখন রক্ষণশীলতা ভেঙে গেছে, সে দেখতেছে কি, যে এই সমাজে মানে ওই তৎকালীন ভারতবর্ষে যারা ব্যবসায়ী ছিল, তারা কি করতেছে, তার হচ্ছে মাল জিনিস হচ্ছে মজুত করে জিনিসপত্রের দাম বাড়ায় ফেলতেছে। হ্যাঁ, আবার দেখবেন যে অনেক দুঃখী মুসলমান ওইখানে আছে, যারা আসলে খুব দুঃখে সময় পার করতেছে, যারা হচ্ছে এরকম অনেক হিন্দু ব্যবসায়ীর হচ্ছে শিকার। মানে তাদের কি বলে, আহ, তাদের যে নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি বা তাদের যে নেগেটিভ ইচ্ছা, মানে ব্যবসায় যে তারা যে ইয়েটা করতেছে, এটাকে কি বলে, দুর্নীতি করতেছে, সেইটা শিকার হচ্ছে অনেক মানে সাধারণ মানুষ যারা অন্য ধর্মেরও আছে। তখন গোড়ার ভিতরে রক্ষণশীলতাটা ভাঙে, সে বুঝতে পারে যে ভালো মন্দ আসলে এখানে ধর্ম দিয়ে এরকম কোনো কিছু চিন্তা করা যাবে না। আর ভারতবর্ষটা যে শুধু হিন্দুদের বা হিন্দুত্ববাদের এরকম ব্যাপারটা না, এটা আসলে সবার। এই হচ্ছে গোড়া উপন্যাসের মোটামুটি সামারি। এইখানে এটা লেখার সময় আমরা এরকম ললিতার সাথে সম্পর্ক হয়েছে গোড়ার, এইসব কথাবার্তা আমার মানে এখানে প্রণয়ের কথাবার্তা খুব একটা আসবে না। ঠিক আছে, বোঝা গেল ভাই? পারা যাবে কিনা বলেন? হ্যাঁ দাদা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা এটা হচ্ছে দাঙ্গায় মরে না, এরা মরে হচ্ছে সিপাহী বিদ্রোহতে। সিপাহী বিদ্রোহে মরে, যাই হোক, ওটা আর আমরা কোনো একটা বিদ্রোহ বা দাঙ্গা যাবে লিখে দেবো, সমস্যা নেই, এত মনেও থাকবে না। তাহলে ফাইনালি যেটা কি সামারি, সেটা হচ্ছে আপনারা গোরা উপন্যাসের নামকরণের দিকে ফোকাস করবেন, যে সে ফর্সা এবং রক্ষণশীল, তার মা আনন্দময়ী, সেও রক্ষণশীল ছিল। তার রক্ষণশীলতাটা কিভাবে, তার রক্ষণশীলতা ভাঙার আগে এ যে রক্ষণশীল হিসাবে কি চিন্তা করতো, সেইগুলো বলে আসতে হবে। বলে এসে ওই ক্যারেক্টারটাতে দাঁড় করাইতে হবে যে সে রক্ষণশীল, এবার বলতে হবে তার মা রক্ষণশীল, কিন্তু সে যখন ওই দাঙ্গায় খ্রিস্টানদের একটা বাচ্চারে পায়, তখন সে তার রক্ষণশীলতা ভাঙে, বাচ্চাটাকে গ্রহণ করে, নিজ হাতে মানুষ করে। এবং গোরা যখন জানতে পারে যে সে আসলে মানে আইরিশ বংশোদ্ভূত, মানে খ্রিস্ট ধর্মের, তার ভিতর রক্ষণশীলতাটা ভাঙে, সে বুঝতে পারে হিন্দুত্ববাদ এইসব জিনিস ভুয়া। সকল মানুষের ভিতরে ভালো মন্দ, সব ধর্মের মানুষের ভিতরে ভালো মন্দ ব্যাপারটা আছে, সেটা হচ্ছে অনুধাবন করতে সক্ষম হয়। পারা যাবে কিনা বলেন? আমরা এবার যাব হচ্ছে শেষের কবিতা। শেষের কবিতা পড়েন নাই এমন কেউ আছেন এখানে? তোমার তো শেষের কবিতা পড়ার বয়স হয় নাই। আচ্ছা, শেষের কবিতা কেউ পড়ছেন? জি ভাই, অনেক আগে পড়ছিলাম। কত আগে? কোন ক্লাসে?
স্কুলে থাকতে 19 হবে, কিন্তু কিছুই হ্যাঁ, বুঝছিলাম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমিও পড়ছিলাম নবম শ্রেণীতে থাকতে। আচ্ছা, দেখেন এইখানে ক্যারেক্টার গুলো হচ্ছে কি অমিত, লাবণ্য, কেতকী আর শোভনলাল। হ্যাঁ, এই মানে উপন্যাসের একদম যে মূল কথা, সার কথা আর কি, সেটা একটা লাইন লিখলে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে বোঝা যায়। তারপর হচ্ছে আমরা অন্য কথাবার্তায় যাব। আচ্ছা, অমিত হচ্ছে, এটা হচ্ছে অমিতের ভাষ্য আর কি। অমিত অমিত হচ্ছে স্বীকার করে একসময় এসে। আচ্ছা, যারা যারা পড়েন নাই তাদের জন্য, সেটা হচ্ছে অমিত হচ্ছে এই উপন্যাসের প্রোটাগনিস্ট ক্যারেক্টার, মানে নায়ক সে। আর বুঝতেই পারতেছে নায়িকা কে হবে, নায়িকা হচ্ছে লাবণ্যলতা, এই লাবণ্য। কিন্তু অমিতের বিয়ে হবে কেতকীর সাথে, লাবণ্যের বিয়ে হবে হচ্ছে শোভনলালের সাথে। ঠিক আছে, কিন্তু নায়ক নায়িকা হচ্ছে অমিত আর লাবণ্য। এখন অমিত হচ্ছে কি বলতেছে দেখেন। অমিতের জীবনে তাহলে কেতকী আর লাবণ্য দুইজনেরই হচ্ছে একটা কি থাকে, উপস্থিতি থাকে। লাবণ্যের সাথে তার প্রেম যেন দিঘির জল, সে জল ঘরে আনবার নয়। দিঘির জল সেই জল ঘরে আনবার নয়, সেই জলে মন সাঁতার দেবে। আর এই পাশে আরেকজন কে আছে, কেতকী। এই যে কেতকী, যে কেতকীর সাথে তার যে সম্পর্ক, এটা হচ্ছে ঘরায় তোলা জল। প্রতিদিন তুলবে, প্রতিদিন ব্যবহার করবে। এটা হচ্ছে অমিতের স্বীকার্য আর কি। এখন এটা এবার আমরা হচ্ছে এর কাহিনী সংক্ষেপে আসি। কাহিনী যেটা হয়েছে যে লাবণ্যলতা হচ্ছে পাহাড়ে থাকে, অমিত হচ্ছে শহরে বসবাস করে। শহরের বড় হওয়া একটা ইংরেজি ভাবপুষ্ট একটা বালক, যুবক আর কি। তো সে একসময় হচ্ছে পাহাড়ে যায় ঘুরতে। ঘুরতে যেয়ে তার গাড়ি হচ্ছে লাবণ্যলতার সামনে আইসা নষ্ট হয় বা দাঁড়ায় যায়। লাবণ্যরে দেখেই সে প্রথম দেখায় লাবণ্যের প্রেমে পড়ে। লাবণ্যের ভিতরে হচ্ছে সাহিত্যিক গুণ ছিল, অমিতের ভিতরে ছিল। অমিত হচ্ছে কবিতা লিখতো একটা ছদ্মনামে, কি জানো ছদ্মনামটা? নিবারণ চক্রবর্তী। হ্যাঁ, নিবারণ চক্রবর্তী। মানে সে যায় বলে যে আচ্ছা আমি একটা কবিতা বলবো, নিবারণ চক্রবর্তী একটা কবিতা লিখছে, এবার সে একটা কবিতা বলে এরকম। এবং নিবারণ চক্রবর্তীর ভাষায় সে আর কি কবিতা লেখে, অমিত। এবং সে অমিত নিজেরা বলে কি, বলে যে অমিত রায়, এরকম উচ্চারণ করে। আবার কেতকী, যে কেতকী নিজেরা বলে হচ্ছে কেটি। হ্যাঁ, কেটি রয়, এরকম। কেটি রয় এইভাবে, কেটি মিত্র না কি জানি ভুলে গেছে আমি, কেটি মিত্র মনে হয়। এইভাবে নাম বলে, মানে তারা নিজেদের নামটা একটা আধুনিক বানায় ফেলছে। তো এরা হচ্ছে শহরে বন্ধু। অমিত হচ্ছে কেতকীরে একটা রিং পরায় দিয়ে আসছে। কিন্তু সে যখন পাহাড়ে এসে ঘুরতে আসছে, তখন হচ্ছে লাবণ্যের সাথে তার পরিচয় হয়েছে, একটা প্রণয় আবদ্ধ হয়েছে। এবং সে লাবণ্য যে ঘরে মানুষ হয়েছে, তার যে হচ্ছে ওই ঘরে যে গৃহকর্ত্রী থাকে, তাকে অমিত বলে যে আমি লাবণ্যটা বিয়ে করতে চাই। লাবণ্য তখন আবার রাজি হয় না। তখন ওই মহিলা বলে যে তাহলে তুমি লাবণ্যরে জিজ্ঞেস করো, তুমি কি অমিত্রে চাও না? বলে আমি যদি অমিত্রে পাইতাম তাহলে আমার চাইতে বেশি, মানে অধিক ভাগ্যবান আর কে হইতো, তাহলে বিয়ে করতেছে না কেন? না, তার সাথে আমার হচ্ছে, মানে সে একসময় এসে আমাকে চাবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে থাকে। তারা দুইজনই সাহিত্য প্রেমী, তাদের দুইজনের মন একই রকম। কিন্তু লাবণ্য বুঝতে পারে যে সে, যে অমিতের যে লাবণ্যর প্রতি একটা অ্যাফেকশন, এটা সাময়িক। সে যখন শহরে ফিরে যাবে, সে শহরে বড় হয়েছে, সে দীর্ঘদিন এই লাবণ্যলতার প্রতি এই ভালোবাসাটা তার থাকবে না। তখন ও হচ্ছে ওর বাবার যে পছন্দ করা ছেলে শোভনলাল, শোভনলাল অনেকদিন ধরে লাবণ্যলতারে পছন্দ করতো। এর মাঝখানে হচ্ছে অমিত যে ফিরে আসতেছে না, একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে, এটা জানতে পারে কেতকী। কেতকী হচ্ছে ওইখানে আসে। আসা কেতকীর সাথে অমিতের বোনও আসে, অমিতের বোন নাম ভুলে গেছি, যাই হোক। ওই কেতকী এসে লাবণ্যলতারে অনেক, ওই বাংলা সিনেমা যেরকম দেখেন আর কি, উল্টাপাল্টা কথা বলে যে আরে তুমি শাড়ি পরা একটা মেয়ে, সাধারণ ঘরের মেয়ে, আমার দিকে তাকাও, আমি কত স্মার্ট ড্যাশিং। অমিত আমার প্রতি, আমাকে রিং পরে আসছে, আমার সাথে তার একটা রিলেশন ছিল, সে হচ্ছে অনেক বেশি কি বলে মডার্ন আর কি, তোমার ভিতরে এ ধরনের কোনো কিছু নাই।
মানে ওরে কষ্ট দেয় সোজা বাংলায়। লাবণ্যলতাও বুঝতে পারে যে হ্যাঁ অমিতের হচ্ছে এই আমার প্রতি যে অ্যাফেকশনটা আছে সেটা একসময় কেটে যাবে, কেটে গেলে তখন এই ভালোবাসাটা নষ্ট হবে। কিন্তু আমরা যদি এখন আলাদা হয়ে যাই, তাহলে যে কাজটা হবে যে দুইজনের প্রতি যে ভালো লাগাটা আছে সেটা সারা জীবন অক্ষত থাকবে। ওই স্মৃতি ধরেন ভালো লাগা ভালো লাগা ভালো লাগা, জাস্ট স্টপ, খারাপ লাগা শুরু হওয়ার সুযোগ দিলাম না। তাহলে এইখানে যদি রিলেশনটা বন্ধ হয় তাহলে ভালো লাগা পর্যন্ত স্মৃতিতে থাকবে, কোনো ক্ষতি নাই। কিন্তু আমরা যদি এইটারে কন্টিনিউ করি তখন আমাদের হচ্ছে এইটা বিতৃষ্ণার দিকে যাইতে পারে, ওই দিকে আমরা আমাদের সম্পর্কটাকে না নিই, যেটা একটা ওয়াইজ ডিসিশন আর কি। এইভাবে চিন্তা করে লাবণ্যলতা সেখান থেকে ফিরে আসে এবং শোভনলালের সাথে তার বিয়ে ঠিক হয়। তাদের যে বিয়ের কার্ড, সেই বিয়ের কার্ডটা সে অমিতের কাছে পাঠায়। অমিত যখন শহরে ফিরে আসে, সে তার বন্ধুরা তারা জিজ্ঞেস করে কেতু কেটে নিয়ে লাবণ্যের বিয়ে, সে এই ধরনের স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ অমিতের সাথে লাবণ্যের সাথে যার যে প্রেম ছিল সেই প্রেমটা কিরকম, যে আমি তো আমার ডেইলি লাইফ একটা রকম আছে দৈনন্দিন জীবন, কিন্তু সেই জীবন থেকে মানুষ একসময় পালাইতে চায়, পালায় মনে হয় যে আমার মনটারে হৃদয়টারে একটু ফ্রি করে দেওয়া উচিত বার্ডের মতন। তো আমি এরকম একটা দিঘির জলে যাব, যে দিঘির জলে আমি সাঁতরাবো, সাঁতরে আমার মন সেখানে সাঁতরাবে, আমার মনটা আবার একটা শীতলতা পাবে, মানে কি বলে একটা স্ফূর্ততা আসবে। কিন্তু কেতকী কি, কেতকী যে হচ্ছে ওই যে রিল্যাক্সেশনের মতন, আর কেতকী হচ্ছে ডেইলি লাইফে আমার কেতকীটা দরকার। আমি যে ক্যারেক্টার, আমার যে ক্যারেক্টারিস্টিক চারিত্রিক বিবরণ কেতকীর সাথে সেটা যায়, সুতরাং সে ঘরায় তোলা জল, তারে প্রতিদিন ঘরায় মানে তুলতে হবে, তারে প্রতিদিন ব্যবহার করার মতন, ঘরে রাখার মতন আর কি। কিন্তু লাবণ্যলতাকে নিয়ে সেরকম না, লাবণ্যলতা অনেক বিস্তৃত, সে বিস্তৃত দিঘির জলে মাঝে মাঝে যায় ডুব সাঁতার দিয়ে আসার মতো। এইখানে লাবণ্যলতা ওই তার যে বিয়ের যে চিঠি ইয়া ছিল, নিমন্ত্রণ পত্র ছিল, সেই নিমন্ত্রণ পত্রের শেষে একটা কবিতা লেখে, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। এটা শুরু হয়েছে এরকম, কালের যাত্রার ধ্বনি শুনিতে কে পাও, খুবই সুন্দর একটা কবিতা একদম শেষে। বিদায় কবিতা, বিদায়। দাদা এটা হ্যাঁ, কে কারে বলছে, কে কারে বললো? এটা হচ্ছে লাবণ্যলতা, শোভনলালের সাথে লাবণ্যলতার যে বিয়ে ঠিক হয়েছে সেটার যে বিবাহের কার্ড, ওই কার্ডটা হচ্ছে অমিতের কাছে পাঠাইছে যে আমি বিয়ে করতেছি, তোমার দাওয়াতপত্র। সেই দাওয়াতপত্রের পিছনে হচ্ছে এই কবিতা সে লিখে দিছে একদম শেষে। ঠিক আছে, এটা হচ্ছে লাবণ্যলতা বিষয়, বিয়ের কার্ডের পিছনে লেখা ছিল। এবং এইটা দিয়ে হচ্ছে উপন্যাসটা শেষ হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, এটা পড়তে পারেন আর কি। আপনাদের বিশেষ দিতে আসছেন মানে আপনাদের লাইফের এই স্টেজ শেষ এখন। কিন্তু এটা আসলে একটা খুব সুন্দর স্টেজ আর কি। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি এখানে কাহিনীর সংক্ষেপ আর কি, শেষের কবিতা। যেভাবে ক্যারেক্টার, এই চারটা ক্যারেক্টারই আনবেন, আহ, এইটা আসলে লেখার সুযোগ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে যখন সুযোগ আসে আর কি, এইটা আরেকবার পড়ে ফেলবেন, পড়লে তো পড়ছেনই, না পড়লে আরেকবার পড়ে ফেলবেন। এইটা থেকে ভাই ভাইভাতে প্রচুর কোশ্চেন হয় এবং এত ডিপ কোশ্চেন হয়। কোন লেভেলের ডিপ কোশ্চেন হয় আমি একটা কথা বলি। এরকম প্রশ্ন করছে যে শেষের কবিতায় রবীন্দ্রনাথ একটা আমের কথা বলছে, একটা ফলের কথা বলছে, কোন ফলের কথা বলছে, আমের কথা বলছে এরকম। তারপর হচ্ছে শেষের কবিতায় যে নারীর যে একটা ক্ষমতায়নের দৃশ্য দেখানো হয়েছে সেটা তোমার দৃষ্টিতে কোনটা, মানে খুবই ডিপ কোশ্চেন করে শেষের কবিতা থেকে ভাইবা বলতে। ঠিক আছে, এটা একটা পড়ার মতন উপন্যাস এবং এটা ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবেন সামনে সুযোগ পাইলে। আচ্ছা ক্লিয়ার ভাই, সামনে কি আগাবো, এটা আসলে লেখা যাবে? ভাই কোথায় যেন একটা লেখা দেখছিলাম যে এখানে যে অমিত আছে, এখানে অমিতের উপর রবীন্দ্রনাথের ছাপ, আর লাবণ্যের উপর রানু অধিকারী যাকে চিঠি লিখতো তার একটা ছাপ আছে আর কি। এখন এইখানে অনেক কাহিনী আছে বুঝছেন, রবীন্দ্রনাথ নিয়ে যখন পড়াবো আমরা অনেক কিছু দেখবো এরকম। রবীন্দ্রনাথের যাই হোক, এই ছাপ আছে, এটা সাহিত্য সমালোচকরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটা ব্যাখ্যা করছে। হ্যাঁ, ওই এই ধরনের কথা লিখলে হচ্ছে তার নাম উল্লেখ করে দিলে দিতে পারেন, আর লিখলেও লিখতে পারেন, সমস্যা নেই। যে আমার পড়ে পাঠক হিসেবে আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের নিজের ছাপ এখানে বিদ্যমান। আর সোজা কথা হচ্ছে কি, রবীন্দ্রনাথের কবিতাগুলাই হচ্ছে অমিত হচ্ছে এখানে কি করছে বলছে বিভিন্ন সাহিত্য সমাবেশে। তো অমিতের এটা একটা ইয়া কি বলে, অমিতের মাঝখানে রবীন্দ্রনাথ নিজের ফুটাই তুলছে স্বাভাবিক। এবং ওই আমার আমার মনে হয় যে যে স্টেজে মানুষ এটা পড়ে,
ধরেন 18 থেকে 22 24 এই স্টেজে কোনো ছেলে এটা পড়লে তার মনে হবে কি আমি অমিত, এরকম মনে হবে যে ঠিক আছে জীবনে এরকম একজন লাবণ্য থাকলে সমস্যা হয় না। যে যখন খুব বিরহ বিরহ তাদের জীবনে কে তো কি থাকবে ডেফিনেটলি, কিন্তু তাদের মাঝখানে এটা আসলে একটা পুরুষ মানুষের এটা একটা আহ, কি বলবো কি টাইপের ফেটিস, এটা অবাস্তব ফ্যাসিনেশন। যে তার জীবনে সফলতা আছে ঠিকই, মানে প্রণয়ে সফলতা আছে, তারপরেও তার একটু বিরহ পাইতে ইচ্ছা করে। হ্যাঁ, তখন সে ভাবে ঠিক আছে আমি একটু ওই বিরহ খুঁজে বেড়াই। এই তো এটাও রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে এখানে ইয়ে করছে, সাইড করছে। যাক, এটা হচ্ছে মোটামুটি শেষের কবিতার একটা সামারি। লিখতে পারবেন কিনা সেটা আমার একটু বলেন, যে আসলে লিখতে পারবো। আর আসলে আমি আমি যে উক্তিগুলা মনে রাখি বা যে লাইনগুলো আমি লিখতাম বা পরীক্ষা আসলে আসলে লিখবো বলে ঠিক করে রাখি, সেগুলো এখানে আমি তুলে দিই অথবা হচ্ছে হাতে লিখে দিই। হ্যাঁ, আপনারা এগুলা পারলে লিখলে লিখলেন, না হলে নিজেদের যে পছন্দ লাইন আছে সেটা এভাবে লিখে নিয়েন। আর না লিখলেও এখানে কোনো ক্ষতি নেই। রবীন্দ্রনাথের উপন্যাস থেকে আমরা জাস্ট এই তিনটা জিনিসই দেখলাম। হ্যাঁ, পরের দিন যখন আমরা রবীন্দ্রনাথের যাবো আবার দেখবো। আমরা হচ্ছে এবার আমাদের বাকি দুই সাহিত্যিক দেখে ফেলি, একজন হচ্ছে প্রমোদ চৌধুরী আর একজন হচ্ছে মীর মোশাররফ হোসেন। আগে কারে দেখবো, আগে হচ্ছে মীর মোশাররফ একটু দেখে আসি। হ্যাঁ, আমরা আবার আমাদের সিকোয়েন্সে ফিরে যাইতে হবে। ও কায়কোবাদ আছে, ওরে বাবারে। আচ্ছা দেখেন বাকিগুলো ছোট আছে। আমরা হচ্ছে কোথায় ছিলাম? আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তরে পড়ছি। এরপরে আমরা পড়ছি কে, দীনবন্ধু মিত্র। তারপরে পড়ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। এরপরে পড়ছি বিহারীলাল। বিহারীলালের পরে আসে বঙ্কিম। বঙ্কিমের পরে বিহারীলাল, বঙ্কিম, আর একটা কে আছে তারপরে? ও সরি, রবি রবি আরে একেবারে ইয়ে হয়ে গেছে। এটা হচ্ছে প্যারিচার, দালালের ঘরে দুলাল। মধুসূদনের পর হচ্ছে দীনবন্ধু, তারপরে বিহারীলাল, তারপরে বঙ্কিম। হ্যাঁ, এ হচ্ছে 1830, 1835, 1838। বঙ্কিমের পরে নেক্সট যে সে হচ্ছে মীর মোশাররফ হোসেন, 1847। এরপর হচ্ছে 1857 কে আসবে? কায়কোবাদ। কায়কোবাদের পরে নেক্সট হচ্ছে 1861-তে রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথের পরে হচ্ছে প্রমথ চৌধুরী। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। সিকোয়েন্সটা মাঝে মাঝে রিকল করবেন, হ্যাঁ, যে কার পরে কে ছিল। তাহলে সাহিত্যিক গুলারে যে জিনিসটা হবে, ধরেন আপনার আপনার এটা তো একটা সংখ্যা রেখার মতো, এই জিনিস আগাবে আস্তে আস্তে আরো আগাবে। আপনার হঠাৎ করে মীর মোশাররফ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আপনার ব্রেনে হিট করবে যে সংখ্যা রেখা এরকম জায়গায় মীর মোশাররফ ছিল, আগে পরে এরা ছিল, 1830-এর দিকের জন্ম। ঠিক আছে, মানে আপনার ব্রেনে একটা ফোল্ডার থাকে, কম্পিউটারে যেরকম ফোল্ডার থাকে না, যে মাই কম্পিউটার ঢুকলাম, সি ড্রাইভে, ডি ড্রাইভে। আপনি যদি আপনার ছোট ভাইটা এখন ফোন দিয়ে বলেন আমার হচ্ছে সিবি ইয়াটা পাঠা, জিপ ফাইল করা আছে দেখ, সি ড্রাইভে ঢোক, এরপরে এইখানে ঢোক, এই ফোল্ডারে ঢোক, এইটা যেভাবে ইনস্ট্রাকশন দিবেন, সাহিত্যিকদের নাম ব্রেনের ভিতরে ঠিক ওইভাবে সেট করে ফেলবেন যে এটা আমার ব্রেনের এই জায়গায় আছে, এবং সেটা এরকম একটা রেখার মতন সেটা। তাহলে দেখবেন হচ্ছে ওই যে বলতেছেন ভাই মনে থাকতেছে না কেন, একটার সাথে আর একটা মিশাই ফেলি, এই মিশামিশির কাহিনী তাহলে আর হবে না, বুঝছেন, গোলাবে না। লিস্ট হচ্ছে একটার সাথে আর একটা হচ্ছে মিশাই যাবে না। সিকোয়েন্স হচ্ছে আগের ক্লাসেও বলছি, এখানেও লেখা আছে। হ্যাঁ, এবং এটা সিকোয়েন্স পাবেন, সমস্যা নেই। সিকোয়েন্সটা হচ্ছে এই যে এখানেও সিকোয়েন্স আছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্যারিচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা ঠিক সিকোয়েন্স অনুসারে পড়তে পড়তে যাচ্ছি একদম, মানে সিকুয়ালি। আর এটা আপনার মুখস্থ হবেই, এটা মুখস্থ হইতে বাধ্য। আমি যখন ক্লাস নিতেছি এটা আমি আপনাদের মুখস্থ করাই ছাড়বো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এরপরে মীর মোশাররফে চলে যাই। হ্যাঁ, আমাদের সিকোয়েন্স হচ্ছে মীর মোশাররফ ছিল, প্রমোদ চৌধুরী পরে। এই যে, মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন নিয়ে আমাদের কি পড়তে হবে দেখেন, মীর মোশাররফ হচ্ছে কি করছে, গাজী মিয়া বস্তা নিয়ে এই ছদ্মনামে সে হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস লিখছে। উপন্যাস ঠিক না, আত্মজীবনীমূলক একটা গ্রন্থরেই আমরা বলবো, এবং উপন্যাসের দিক বলবো না। তার দুইটা সব সাহিত্য পত্রিকা ছিল, এসব আমাদের বলতে হবে না, এখানে যা যা কথাবার্তা আছে এসব না জানলেও হবে। তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে বিবি কুলসুম, এটা নিয়ে তার একটা হচ্ছে আহ ইয়ে আছে, আত্মজীবনী আছে কিন্তু, আমার জীবনের জীবনী। তারপর হচ্ছে বিবি কুলসুম, বিবি কুলসুম নামে সরাসরি হচ্ছে আত্মজীবনী আছে। কুলসুম জীবন। উদাসীন, কুলসুম জীবনী, রাইট। তারপরে আমার জীবনী, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তা নিয়ে। আচ্ছা, বিয়ে পাগলা বুড়ো, বিয়ে পাগলার বুড়োর সাথে যেন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোডে মিলাই ফেলেন না। হ্যাঁ, সতবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, আর একটা আছে জামাই বাড়ি।
আমি এটা যেভাবে মনে রাখতাম, আমি মনে রাখতাম হচ্ছে সধবা। সধবা মানে কি, যার হাজবেন্ড আছে, যে বিধবা হয় নাই। সধবার বিয়ে পাগলা জামাই, এইভাবে মনে রাখতাম যে সধবার একটা জামাই আছে, ওই জামাইটা হচ্ছে বিয়ে পাগলা, তাহলে ওই সধবার প্রতিদিন এসে বলে যে বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো। যাই হোক, আর তার নাটক কি আছে? বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, টালা বিনয়। তার কয়েকটি নাটকের নাম লিখুন এইভাবে, বা নাট্যকার মীর মশাররফ হোসেনের একটা ইয়া দিন। এইটা প্রশ্ন আসার চান্স খুবই কম। এখান দিয়ে প্রশ্ন আসলে শুধুমাত্র এই বিষাদ সিন্ধু থেকেই আসবে, আর কোনো প্রশ্ন আসলে আসার কথা না। কারণ কারণ কি এর আমরা পরে বুঝবো, এখন বোঝার দরকার নাই। আমরা হচ্ছে মীর মশাররফ হোসেনের সরাসরি আলোচনা যাই। প্রহসন যেগুলো দেখালেন এগুলো সম্ভবত দীনবন্ধু মিত্র, যে বিয়ে পাগলা বুড়ো কে? শতবার একা। এটা একটা দীনবন্ধু মিত্র, রাইট? এটা মীর মশাররফের ভিতরে দিয়ে দিছি না? শিট। দীনবন্ধু মিত্র আর হচ্ছে ইয়া কি বলে, মাইকেল মধুসূদন দত্ত, এই দুটো। এটা তো এখানে আসলে কি করে? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুল, আচ্ছা নীল, নীল দর্পণ। নাটকগুলা কি কি ছিল? নীল দর্পণ ছিল, আর কি ছিল? নবীন তপস্বিনী, কমলে কামিনী। কমলে কামিনী, হ্যাঁ ওইগুলাই। আচ্ছা, আমরা হচ্ছে বিষাদ সিন্ধুতে যাই। আচ্ছা, এইখানে দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। বিষাদ সিন্ধুর হচ্ছে নায়ককে একটু বলেন তো। এজিত। এজিদ। জিৎ। এই এজিৎ চরিত্রটা হচ্ছে আলাদা করে একটু দেখার মতন আছে, যে এজিৎ চরিত্রের মধ্যে কি আছে। তবে আহ, অনেক বেশি যদি ডিপ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এজিৎ চরিত্র পড়লেও পড়তে পারেন, ঠিক আছে? বা এজিৎ চরিত্রটা কেন নায়কোচিত, এরকম ভাবে এটা আসতে পারে। আসার চান্স খুবই কম আর কি, যদি খুব ডিপ কোশ্চেন ইয়া করতে চায়। আমরা মেইনলি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু যে ঐতিহাসিক ঘটনার অবতারণা হয়েছে, কি ঐতিহাসিক গুণ আছে সেটা বুঝাইতে হবে, যে এটা যে ইতিহাস আশ্রিত একটা উপন্যাস, সেটা কি। তো এই ঘটনার হচ্ছে অবতারণা হয়েছে কি ইতিহাস থেকে হয়েছে। এর হচ্ছে পর্বগুলা কি কি আছে: মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব। কাহিনী সংক্ষেপ আপনারা মোটামুটি এগুলো সবই জানেন। এইখানে একবার আমরা রিডিং করলে এটা বুঝতে পারবো যে এখানে কি কি আছে, একেবারে ডিটেলস আকারে এখানে নোট করা আছে। এটা লিটেন মানে একটু পড়লে বুঝবেন কি। তাও এইখানে আমরা এত কিছু লেখা ইয়া পাবো না, ঠিক আছে? এই যত বড় আছে আর কি। তো বিষাদ সিন্ধু আর একটা হচ্ছে আপনার ওই যে পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে যে দুইটা তৈরি হয়েছে, একটা হচ্ছে কি মহাশ্মশান, আর একটা হচ্ছে আর একটা কি কবর নাকি? কবর নাটকের উপজীব্য কি? কবর নাটক হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। হ্যাঁ, এই দুটা তো দুইটাই পানিপথের তৃতীয় যুদ্ধ অনুসারে। তো এইখান থেকে হচ্ছে যেরকম ওই যে জোহরা চরিত্রটা ওরকম একটু আলাদা করে হাইলাইট করার মতন, এইখানে হচ্ছে এজিৎ চরিত্রটা আলাদা একটু হাইলাইট করার মতন। কবর কি মানে পানিপথের নাকি ভাষা আন্দোলন? মনির চৌধুরীর মুনির চৌধুরীর কবর রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর হচ্ছে, হ্যাঁ এই রক্তাক্ত প্রান্তর, রক্তাক্ত প্রান্তর। কবর হচ্ছে, কবরে হচ্ছে এই থাকবে। ধরনের জিনিসগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্যাচ লাগে ভাই, আমার মানে ক্যারেক্টার নিয়ে এরকম প্যাচ লাগে আমার। কবর হচ্ছে দেখেন, একটা কবর খোঁড়া হবে, কবরের ওইখানে থাকবে হচ্ছে নেতা থাকবে, মুর্দা ফকির থাকবে, আর দুইটা চরিত্র থাকবে, একটা হচ্ছে মূর্তি এক আর মূর্তি দুই। তো যখন হচ্ছে এইখানে কি হয়েছে, নেতা কি করছে, অনেকগুলো মানুষের হত্যা করে নিয়ে আইছে, আন্দোলন করতেছিল, তাদের হচ্ছে তাদের লাশগুলো এখানে কবর দিবে। তো নেতা নিজে হচ্ছে খুব ভয়ার্থ, যখন বিপদে পড়ে পড়ে না পড়ে, আর একটা মনে হয় পুলিশ থাকে না কি থাকে, যাই হোক, তো সে হচ্ছে এরকম মদ পান করতে থাকে আর কি। তো ওইখানে ওই কবরস্থানে হচ্ছে মুর্দা ফকির থাকে। মুর্দা ফকিরের ফ্যামিলি কি হয়েছে, তারা হচ্ছে ওই কোন একটা দুর্ভিক্ষতে মারা গেছে না কি জানি, আপনার জলোচ্ছ্বাসে মারা গেছে, এরকম মানে সে তার ফ্যামিলির সবাই মরতে দেখছে, লাশ আকারে দেখছে, সেই জন্য সে পাগল হয়ে গেছে। তো নেতারে বলে যে আমার এলাকায় আইসা মানে তুমি কবরে না ঢুইকা জিন্দা বসে আছো, এটা আমার এলাকায় হবে না, কাবি নাকি, এইভাবে। আর নেতা একসময় হচ্ছে হ্যালুসিনেশন করতে থাকে যে মূর্তিগুলা সব হচ্ছে উঠে আসছে, উঠে আইসা তারা সবাই হচ্ছে ওই নেতারে বলতেছে যে না না না, আমরা কেউ কবরে যাব না, আমাদের কবরে পাঠানো যাবে না। এইটা হচ্ছে কবর নাটকের উপজীব্য, এবং এটা ভাষা আন্দোলন যে শহীদ গুলা হয়েছিল, সেই শহীদদের হচ্ছে কি বলে, শহীদদের স্মরণে হচ্ছে এভাবে এটা রচনা করা হয়েছিল মনির চৌধুরীর। এইটা কবে প্রকাশিত হয় কবরটা? সম্ভবত হচ্ছে 53 সালে। 53 সালে 53 সালে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে
21শে ফেব্রুয়ারির মানে রাতের আগে খুব সম্ভবত ছেলে মানে ঢাকা জেলে জেলের মধ্যে হয়েছিল, রাইট, জেলে জেলের মধ্যে মঞ্চস্থ হয়েছিল। যে আগে হয়েছে কবর নাটক যেটা। আচ্ছা, তো এই যেটা আমরা ছিলাম, এই যে বিষাদ সিন্ধু, মহাশ্মশান আর রক্তাক্ত প্রান্তর, এই তিনটাই হচ্ছে ঐতিহাসিক মানে ইতিহাস আশ্রিত আর কি। এটার বিষয়বস্তু হচ্ছে ইতিহাস আশ্রিত। তো এই তিনটা হচ্ছে একসাথে আমরা একটু চিন্তা করি, যখন ইতিহাস আশ্রিত আসবে তখন কোন ঘটনা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা বলবো। যে পানিপথের তীত যুদ্ধর অবলম্বনে নেওয়া হয়েছে, বিষাদ সিন্ধু হচ্ছে এরকম ইতিহাসে এইখান থেকে নেওয়া হয়েছে, সেখানে দৌহিত্রেরা ছিল। এখন বিষাদ সিন্ধুর যে ঘটনা, এটা খুব প্যাচের একটা ঘটনা, এটা আমি সেভারেল টাইম দেখছি। এবং অন্য যতগুলো উপন্যাস আছে সেটা যেভাবে ক্যারেক্টার দিয়ে খুব সহজে আপনাদের সামারি এখানে বলে দিলাম, এই জিনিস সামারি নিয়ে বলতে গেলে আধা ঘন্টার মতো সময় লাগবে। কারণ এটা, এবং এটা বলা খুব, এটা কি বলবো, এটা ঠিকঠাক ভাবে না বুঝাইতে পারলে এটা আসলে বোঝানোর গুরু দায়িত্ব না নেওয়া ভালো। সেম মহাশ্মশানও, এগুলো যখন আমাদের ইতিহাস আশ্রিত আসবে আপনারা কিভাবে তাহলে লিখবেন? লিখবো কিভাবে? যে এর চরিত্র, মূল চরিত্রগুলো হচ্ছে এই নাম্বার 1, এটার হচ্ছে বিষয়বস্তুটা হচ্ছে কোন ইতিহাসের কোন জায়গা থেকে হিট করছে, মানে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। এখন যে জিনিস ইতিহাস, সেই জিনিস তো হচ্ছে, সেই জিনিস তো হচ্ছে ফিক্সড, সেই জিনিস ইতিহাস মানে কি, ওই জিনিসটা ঘটছে, ওইটা হচ্ছে শাশ্বত, চিরন্তন, ওর কোনো কি নাই, পরিবর্তন নাই। তাহলে ওইটা যখন আপনি সাহিত্যে নিয়ে আসছেন তখন ওই সাহিত্যিক নিজের কোনো একটা কিছুর ভিতরে ইন্ট্রোডিউস করছে না, সেই জিনিসটা কি সেইটার একটু আলাদা করে বলতে হবে। এটা প্রত্যেক সাহিত্য মানে যে জিনিসটাই ইতিহাস আশ্রিত বা ইতিহাস থেকে কোনো ঐতিহাসিক ঘটনা থেকে নেওয়া, সেই জিনিস লেখার সময় এই জিনিস নিয়ে আসবেন যে হ্যাঁ এটা ইতিহাস আশ্রিত হলেও এটার বিষয়বস্তুটা হচ্ছে ইতিহাস থেকে নেওয়া হইলেও এইখানে সাহিত্যিক হচ্ছে তার নিজের কি বলে সাহিত্য গুণ প্রকাশ করছেন, তার ঔপন্যাসিক সত্তা প্রকাশ করছেন, কবি কাব্য হইলে তার কাব্যগুণ প্রকাশ করছেন। এইগুলো হচ্ছে আলাদা করে নিয়ে আসতে হবে। আমি কি বুঝাইতে পারলাম লেখার মাঝখানে কি আনতে হবে? তাহলে হচ্ছে আমরা সামারি আকারে কি করব, যে বিষয়বস্তুটা হচ্ছে কোন ঘটনা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা বলবো, এর চরিত্রগুলা কি কি আছে সেইটা আমরা বলবো। ইতিহাস আশ্রিত মানে হচ্ছে এর ঘটনাটা একেবারে শাশ্বত চিরন্তন আমরা জানি, কিন্তু লেখক হচ্ছে তার যে ব্যক্তিগত লেখক সত্তা সেই জিনিসটা এইখানে আরো স্ট্রংলি যে প্রকাশ করছে, সেই এই কথাবার্তাগুলো আমরা নিয়ে আসবো যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তাহলে। ঠিক আছে, কায়কোবাদের মহাশ্মশান যেটা, সেইখানে হচ্ছে একই কথাবার্তা এইখানে কি বলে ফিক্সড আর কি। আর মীর মোশাররফ হোসেন আর কায়কোবাদ এই দুজন একে তো হচ্ছে পরপর জন্মাইছে, একজন 1947-এ আর একজন 1957-তে। এছাড়া এই দুজনই হচ্ছে কি মুসলিম সাহিত্যিক, এবং এই দৃষ্টিকোণ থেকে তারা খুব ইম্পর্টেন্ট, মানে বাংলা সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কায়কোবাদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ব্যক্তি যিনি হচ্ছে মানে মহাকাব্য রচনা করছেন, মানে মুসলিম সাহিত্যিক আর কি, এবং মহাকাব্য রচনা করছেন। আবার মীর মোশাররফ হোসেন হোসেন মুসলিম সাহিত্যিক, বাংলা সাহিত্যের একেবারে আধুনিক যুগে এসে প্রথম যে আমরা মুসলিম সাহিত্যিকদের দেখা পাই। আচ্ছা, এই জায়গায় কিছু কথাবার্তা আমাদের হচ্ছে শিখতে হবে। আগে হচ্ছে পানিপথের এই কথা, এইখানে হচ্ছে বলবেন এই যে আহমদ শাহ আব্দালীর সাথে যে 8,000 যুদ্ধ হয়েছে, জোহরা হচ্ছে পুরুষ সাইজা যুদ্ধ করছিল, স্বামীরা বন্দি করে, স্বামীরা বারবার বুঝাইলো। এইখানে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে জোহরার হাজবেন্ড থাকে কি ইব্রাহিম কার্দিনা, ও হচ্ছে নিজের যে ওটার কি বলে সৈনিক হিসাবে বা তার যে সক্ষমতা সেটা প্রকাশ করতে চায়, সেই সুযোগটা সে পায় না, কিন্তু বিরোধী দলের মাঝখানে পায়। তা স্ত্রী তাকে বোঝায় যে না তোমার ওই দলে যোগদান করার কোনো দরকার নাই, এবং সে একসময় আটক হয়। তো স্ত্রী হচ্ছে ওই স্বামীরা উদ্ধার করার চেষ্টা করে, এইরকম ঘটনা আর কি। তো এখানে মুসলিম বিজয় হয়েছে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এখানে দুই পক্ষেরই অনেক মানুষ মারা গেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, সেই জন্য ওইখানে হচ্ছে রক্তাক্ত প্রান্তর আর এইখানে হচ্ছে মহাশ্মশান। ঠিক আছে, এই নামে হচ্ছে প্রকাশ করা হয়েছে। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ ঘটনা কি সেটা আমরা বললাম, নামকরণের সার্থকতা কি সেটা হচ্ছে এভাবে আমরা বলে দেবো, যে রক্তক্ষরণ হচ্ছে সেই কারণে এখানে একদম পুরো শ্মশান তৈরি হয়ে গেছে এই। আর টুকটাক করে হচ্ছে জোহর আর ইব্রাহিম কার্দি এটুকু আমাদের জানলে চলবে। এই হচ্ছে আমাদের কায়কোবাদের কথা, আর হচ্ছে মীর মোশাররফ হোসেনের কথা। এই দুইটা থেকে আপনাদের 6 মার্কের প্রশ্ন আসার চান্স কম। ঐতিহাসিক এটা হচ্ছে যদি আমরা গ্রন্থ সমালোচনার দিক থেকে চিন্তা করি তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে ইতিহাস আশ্রিত একটা উপন্যাসের সমালোচনা করো। ইতিহাস আশ্রিত গ্রন্থের ইতিহাস আশ্রিত একটা গ্রন্থের সমালোচনা করো। এইটা এই দুইটা থেকে যদি কোনো গ্রন্থ সমালোচনার প্রশ্ন লেখার আমাদের দরকার পড়ে সেই ক্ষেত্রে এরকম ভাবে আসতে পারে।
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। না থাকলে আমরা হচ্ছে কায়কোবাদে চলে যাবো। আমাদের হচ্ছে 1857-তে জন্মাইছে। আচ্ছা, কায়কোবাদ আর প্রমোদ দুইজন বাকি আছে। বলেন, এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? এই পর্যন্ত যা যা আমরা আলাপ আলোচনা করলাম এখান থেকে আসলে আমরা কি লিখতে পারবো? জি ভাই, পাবো। আচ্ছা, কায়কোবাদ তো আমরা মহাশ্মশান এটা দেখছি। আচ্ছা, এইখানে আর একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা মহাশ্মশান দেখলাম, এইখানে মহাকাব্য নিয়ে প্রশ্ন হতে পারে যে মহাকাব্য কি, বাংলা সাহিত্যে কি কি মহাকাব্য আছে, বা মহাকাব্যের বৈশিষ্ট্য কি, কি বৈশিষ্ট্য বিচারে তুমি এটা মহাকাব্য বলবা, বা মহাকাব্যর সংজ্ঞা কি, এইভাবে। তো মহাকাব্য হচ্ছে দীর্ঘ বর্ণনামূলক আখ্যানমূলক কবিতা থাকবে, এটার আখ্যান বস্তু, সুর, শৈলী এগুলো মর্যাদাপূর্ণ শব্দ হিসেবে। এটা মহাকাব্য হচ্ছে বীরত্বপূর্ণ একটা কাজ হবে, ঐতিহাসিক ঘটনার এখানে অবতারণা থাকবে। এবং যাতে যে মহাকাব্যগুলো আছে এখানে একটা এরিস্টটলের সংজ্ঞা দেওয়া হয়েছে যে মহাকাব্য হচ্ছে আদি মধ্য আন্তঃসম্বলিত বর্ণাঢ্য কাব্য, যেখানে কোনো নায়কের জীবন কাহিনী অখণ্ড রূপে একই বিরচিত ছন্দের সাহায্যে কীর্তিত হয়, এরকম। আচ্ছা, একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এই অংশটা এই অংশটা, এটা একটু ইম্পর্টেন্ট। ধরেন যদি আসে যে বাংলা সাহিত্যে মহাকাব্য, বাংলা সাহিত্যে মহাকাব্য, তখন হচ্ছে আমাদের এই কথাবার্তাগুলো একটু করতে হবে আর কি। দেখেন, এখানে মহাশ্মশানের কথা বলছে যে মহাশ্মশান হচ্ছে মহাকাব্য অলংকারিক দিক থেকে সীমারেখাটা লঙ্ঘিত হয় নাই, হ্যান ত্যান এটা হয়েছে। বাংলা সাহিত্যে মহাকাব্যগুলোর সমস্যাটা কি? মহাকাব্যের অন্যতম এবং প্রধান শর্ত হচ্ছে কি, মহাকাব্য হচ্ছে বীর রস প্রধান হবে। এটা আপনার পিলিতে পড়ছেন যে মেঘনাদবধ কাব্য কি বীর রস না করুণ রস? এটার অ্যান্সার কি কি পড়ছিলেন পিলিতে? করুণ রোড দিছিলাম। করুণ রস। এটা এখন আরো ক্লিয়ার হবে। দেখেন, এখন মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে এটার প্রধান শর্ত হচ্ছে বীর রস প্রধান হবে। এখন কায়কোবাদের যে মহাশ্মশান, তাতে তো পুরা মানুষ হচ্ছে সবাই মরে টরে শেষ। তো তার মানে এখানে কারো বীর রস ওরকম কোন সিঙ্গেল একটা ক্যারেক্টারে তো এরকম আমরা ইয়ে করতে পারি না, গ্লোরিফাই করতে পারি না। তো সেইটা কি বলতেছে যে কায়কোবাদের মহাশ্মশান কাব্যে এরকম ঘটনা হয় নাই। এই যে ঘটনা, এই যে দোষ, এটা শুধু কায়কোবাদের নয়, এই দোষ বাংলার মাটি, বাংলার রসালো মাটিতে বীর রস প্রধান মহাকাব্য রচিত হয় নাই। মধুসূদন দত্ত যে মেঘনাদ বধ কাব্য লিখছে, সেই মেঘনাদ বধ কাব্যে সে শুরুতে কি বলছে? মেঘনাদ বধের শুরুতে সে আস্থা নিয়ে বলছে, গাইব মা বীর রসে ভাসি মহাগীত, কিন্তু পরিণামে সপ্তদিবা নিশি লঙ্কা কাণ্ড বিষাদে। সে বলতেছে যে গাইব মা বীর রসে ভাসি মহাগীত, যে আমরা হচ্ছে বীর রসে একদম হচ্ছে ভাসি মহাগীত এটা করবো, এটা সে হচ্ছে প্রথমে বলছে ঠিকই, কিন্তু শেষ করছে কি দিয়া যে সপ্তদিবা নিশি লঙ্কা কাঁদিল বিষাদে। তার মানে হচ্ছে এখানে লঙ্কা কি হয়েছে, একদম হত লঙ্কা হয়ে গেছে। তার মানে এখানে জিনিসটা, এখানে যে মেঘনাদরে মারা ফেলা হয়েছে, রাবণ হচ্ছে কি হয়েছে, পুত্র শোকে হচ্ছে আহত। এখন মেঘনাদ বধ কাব্য নেওয়া হয়েছে রামায়ণ থেকে। রামায়ণের এই ঘটনাটা তো একটা, যেটা বললাম, ইতিহাস আশ্রিত ঘটনা হইলে কি হয়, ঘটনাগুলো তো শাস্ত্র চিরন্ত। ওইখানে রামায়ণে রামরে গ্লোরিফাই করেছে, তার একটা পার্টিকুলার জায়গা নিয়ে আমরা হচ্ছে, উনি হচ্ছে মেঘনাদ বধ কাব্য লিখছে। এখন সেই কাব্যে উনি শেষে আইসা বীর রস না হয়ে কই হয়ে গেল, এটা করুণ রস হয়ে গেছে। তার মানে এখানে মহাকাব্যর যে একটা বৈশিষ্ট্য যে বীর রস প্রদান হবে, সেটা বাংলার সাহিত্যে যে মহাকাব্যগুলো হয়েছে সেগুলোতে দেখা যায় না। যদি বাংলা সাহিত্যে মহাকাব্য এই প্রশ্ন আসে তখন এই কথাগুলো আনা লাগবে। একটু ক্লিয়ার হয়েছেন কিনা বলেন। বাংলা সাহিত্যের সব ম্যাক্সিমাম হচ্ছে মহাকাব্যগুলো করুণ রস ম্যাক্সিমাম। তো এই যে করুণ রস বীর রস এটা প্রধান, সেটা হচ্ছে আনতে পারি না। এটা একইভাবে মধুসূদন পাড়ায় হেমচন্দ্র, নবীন চন্দ্র, তাদের হচ্ছে ওই যে নবীন চন্দ্রের তিনটা আছে না, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ত্রয়ী উপন্যাস না? না না না, ত্রয়ী মহাকাব্য। রৈবতক, কুরুক্ষেত্র আর হচ্ছে প্রভাস। এটা হচ্ছে নবীন চন্দ্র। আর হেমচন্দ্রের যেটা, ওটার নাম হচ্ছে কি জানো, বৃত্র সংহার মনে হয়। হ্যাঁ, বৃত্র সংহার, বৃত্র বয়রিকার নাকি বয়রিকার বৃত্র সংহার। যাই হোক, এইগুলা তার মানে হচ্ছে আমরা তখন কি করব, বাংলা সাহিত্যে কি কি মহাকাব্য আছে সেইগুলোর কথা বলবো। যে আমাদের এখানে মহাশ্মশান আছে,
তারপর হচ্ছে মেঘনাদবধ কাব্য আছে, এছাড়া হচ্ছে হেমচন্দ্রের এটা আছে, বৃত্র সংহার আছে, নবীন চন্দ্রের রৈবতা পুরক্ষেত্র প্রবাস আছে, ত্রয়ী মহাকাব্য এগুলো আছে। কিন্তু এটার বাংলা যে মহাকাব্য তার আলাদা ইয়ে কি, মহাকাব্যের একটা বৈশিষ্ট্য যে বিরাস প্রধান হবে, কিন্তু আমাদের এগুলো দেখা যায় না। আর যদি কোনো কবিতার লাইন দিতে মন চায় তখন এই কবিতার লাইনগুলো আমরা দিব, যে গাইব মা বীর রসে বাসি মহাগীত, কিন্তু ফাইনালি দেখছি কি যে সপ্তদ্বীপ আর নিশিলঙ্কা কাজের বিষাদে শেষ। আচ্ছা, এই হচ্ছে আমাদের মহাকাব্য রিলেটেড। মহাকাব্যের বৈশিষ্ট্য কি আছে, স্বর্গ সংখ্যা থাকবে একাধিক, এইগুলা জাস্ট কপি পেস্ট, আপনারা 3-4টা জিনিস এখান থেকে পড়ে নিয়েন যে কি থাকবে না থাকবে। মহাকাব্যের উদাহরণ, জাত মহাকাব্য কি কি, ইলিয়াড, ওডিসি, আর এই পাশে হচ্ছে রামায়ণ আর মহাভারত, এই 4টা হচ্ছে জাত মহাকাব্য। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে প্রমোদ চৌধুরীতে। মীর মোশাররফ, মহাশ্মশান, কায়কোবাদ, এই সবকিছুর চাইতে মহাকাব্য এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। এখন যেদিকে প্রশ্ন চাইতেছে তাতে এই টাইপের প্রশ্ন চান্স বেশি, বুঝছেন, যে আপনার সাহিত্যের ভিতরে ঘুরাবে, আপনি এদিক ওদিক সেদিক বিভিন্ন দিক থেকে ঘুরবেন, বিভিন্ন লোককে নিয়ে আলোচনা করবেন, এই টাইপের প্রশ্ন চান্স বেশি। দেখবেন 43-তে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশের সাহিত্য, এইভাবে বলছে, বাংলা সাহিত্য বলে নাই, বলছে বাংলাদেশের সাহিত্য। এটা যখন আমরা জসীমউদ্দিন পড়বো তখন ক্লিয়ার হবো যে কেন বাংলাদেশের সাহিত্য আলাদা করে আসলো। আচ্ছা, এবার আমরা প্রমোদ চৌধুরীরা দেখি। প্রমোদ চৌধুরী হচ্ছে প্রাবন্ধিক, আমরা জানি বাংলা সাহিত্যে সে কি করছে, চলিত ভাষার হচ্ছে প্রচলন ঘটাইছে, এই তো। এইখানে মোটামুটি আমরা ভূমিকায় কি ধরনের কথাবার্তা লিখতে পারি সেইগুলো লেখা আছে। এখন ওনার হচ্ছে কি কি কাব্য উনি রচনা, মানে কাব্য তো না, কি গ্রন্থ উনি রচনা করছে, তার একটা সনেট আছে, সনেট পঞ্চশত, গল্প গ্রন্থ আছে। গল্প গ্রন্থ আর প্রবন্ধ গুলো তো আমাদের হচ্ছে খুব গোলায় পিলির সময়, এটা আমরা একসাথে পড়বো। চারিয়ারি কথা, নীলরোহিত, আহতি, এভাবে তেলুনের বিপদ, কথা, নানা কথা, নানা চর্চা, রায়তের কথা, শিক্ষা, আর বহুত কিছু আছে এখানে তলে লেখা আছে, প্রবন্ধ সংগ্রহ, হ্যাঁ, তার বিভিন্ন উক্তিগুলো আছে, এই উক্তিটা খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো সবই আমাদের পিলির কথাবার্তা। এইখান থেকে হয়তো এরকম করে প্রশ্ন আসতে পারে যে তার 4টা গল্প গ্রন্থের নাম লেখেন, বা প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর সাহিত্য বিচার করেন, বা প্রাবন্ধিক হিসেবে তার ইয়ে করেন, বিচার করেন, বা চলিত ভাষা প্রবর্তনে প্রমোদ চৌধুরীর ভূমিকা কি। এখন এখানে যদি জাস্ট এই একটা প্রশ্ন পড়েন তাহলেই হচ্ছে সব কাহিনী শেষ। সাহিত্যে চলিত ভাষা প্রবর্তনে না, তো সাহিত্যে চলিত ভাষা প্রবর্তনে প্রমোদ চৌধুরীর ভূমিকা। এখন প্রমোদ চৌধুরী যায় কি নিজে, মানে নিজে একা তো অনেক কিছু সম্পাদনা করবে বা রচনা করবে, এটা তো স্বাভাবিক। এখন তার রচনা দিয়ে সে প্রভাবিত করে একেবারে সবাই চলিত ভাষায় বানাই ফেলবে, এটা তো সম্ভব না। তো সেইটা যদি সবাই ইয়ে করতে হয়, মানে সবার মাঝখানে ছড়াইতে হয়, তখন একটা পত্রিকার সে সাহায্য নিছে, সে নিজে একটা সম্পাদিত পত্রিকার নাকি সবুজ পত্র। তাহলে এই প্রশ্ন যখন আসবে যে বাংলা সাহিত্যে চলিত ভাষা প্রবর্তনে প্রমোদ চৌধুরীর অবদান কি, অথবা যদি আসে যে সবুজ পত্র পত্রিকা সম্পর্কে দেখো, দুইটা জিনিস আসলে কিন্তু একই। আপনি যদি বাংলা সাহিত্যে চলিত ভাষা প্রবর্তনের কথা লিখতে চান তাহলে অবশ্যই আপনার সবুজ পত্র নিয়ে বলতে হবে। এইটুকু কি বুঝতে পারছেন? ক্লিয়ার দাদা। এবার এই জায়গাটুকু আমরা হচ্ছে দেখবো, হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দরভাবে লেখা আছে যে এই প্রশ্ন মানে টোটালি প্রমোদ চৌধুরী নিয়ে লেখার জন্য এই জায়গাটুকু পাচ্ছে, এটুকু বললে আর কোনো কিছু লাগে না। উনি হচ্ছে বাংলা সাহিত্যে চলিত রীতির হচ্ছে হোতা, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সমালোচক লেখক, যে কারণে বারবার হচ্ছে আলোচনা কেন্দ্রবিন্দুতে আসেন, সেটা হচ্ছে চলিত গদ্য রীতির প্রতিষ্ঠাতা। অনেক ওই সময় তো সবসময় হচ্ছে 1914 সময় কি ছিল, সবই হচ্ছে আমরা কেবল পদ্য থেকে গদ্যতে আইছি, আধুনিক যুগে কেবল সূচনা হয়েছে 60 সালে আইসা। তার মানে আমরা এখনো গদ্য গ্রন্থে আছি এবং সাধু ভাষায় লিখতেছি, ওরকম চলিততে যাই নাই। সেখানে উনি একটা প্রচলন ঘটাই ফেলছে, এবং প্রমোদ চৌধুরী প্রচলন ঘটাইতেছে, তার আগে রবীন্দ্রনাথ আসছে, বঙ্কিম আসছে, শরৎ আসছে, তারপরে কত বড় বড় রাইটার আসছে, তার আগে প্রচলন ঘটায় নাই, কোথাকার প্রমোদ চৌধুরী চলে আসছে। আচ্ছা, প্রমোদ চৌধুরীর একটা উক্তি এখানে উনি কি বলতেছে দেখেন, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে। ভাষা মানুষের মুখ থেকে, মানে আপনি মুখে যে কথাটা বলতেছেন সেই মুখ থেকে কলমের মুখে আসে, তার মানে আপনি মুখে যে কথাটা বলতেছেন সেটা হাত দিয়ে লিখবেন, কলমের মুখে আসে। কিন্তু কলমের মুখ থেকে যদি মানুষের মুখে যায়, মানে এই জিনিসটা ঠিক না, কলমের মুখ থেকে মানুষের মুখে যায় না। যে আমি কলমের মুখে মানে কি, কলম দিয়ে আমি সাধু ভাষায় লিখতেছি, তাহলে সাধু ভাষায় থেকে আমি মুখে হচ্ছে সাধু ভাষায় বলা শুরু করব, এরকম তো হয় না। আমরা কি সাহিত্য আগে তৈরি হয়েছে তারপরে মুখ দিয়ে কথা বলা শিখছি, নাকি মুখ দিয়ে কথা বলা শিখছি তারপরে সাহিত্য রচনা করতে শুরু করছি, তাই না? তার মানে আমরা ভাষাটা আসছে কই থেকে, আগে আসছে মুখে, মুখ থেকে কলমে, কলমের মুখ থেকে মানুষের মুখে নয়। এবং এই উল্টা কাজটা যদি করি তাহলে কেবল কালি বের হয়, সাহিত্য রচিত হয় না। সে কিন্তু শক্তভাবে এই কথাও বলছে, এই যে উল্টোটা চেষ্টা করতে গেলে শুধু কালি পড়ে।
যে আপনি কলমের মুখ থেকে মানুষের মুখে এই চেষ্টা যদি করেন তাহলে সেটা খালিই করবে, ওটা সাহিত্য হবে না। আচ্ছা, সে চলিত রীতির প্রসারে হচ্ছে সবুজ পত্র এটা হচ্ছে ইয়া করছে। এখানে শিবরাম চক্রবর্তী সেই সময় হচ্ছে বলছিল যে সে হচ্ছে বীর বীর বলি আমল বইলা একটা ইয়া করছে, বীরবল ছদ্মনামে সে লিখতে আমরা সবাই জানি। এখন উনি বীরবল এই ছদ্মনামটারে কেন গ্রহণ করলেন সেটাও বলা আছে। সেটা হচ্ছে দেখেন বীরবল কার ইয়ে ছিল, সভাকবি ছিল। বীরবল কিন্তু শুধু যে সভাকবি ছিল তা ছিল না, উনি কিন্তু যোদ্ধাও ছিল। হ্যাঁ, উনি কিন্তু ভালো যুদ্ধে পারদর্শী ছিল। এখন একজন মানুষ সভাকবি একই সাথে আবার যোদ্ধা, তাহলে প্রমোদ চৌধুরীর সাথে এই জায়গার সম্পর্কটা কি? প্রমোদ চৌধুরী কেন বীরবল হইলো? প্রমোদ চৌধুরী তো অবশ্যই সাহিত্যিক, বীরবলও সাহিত্যিক। বীরবল একই সাথে যোদ্ধা, প্রমোদ চৌধুরী কই যোদ্ধা? প্রমোদ চৌধুরী যে চলিত ভাষা প্রবর্তন করতেছে, এইটা তো এক প্রকার যুদ্ধর মতন, কেউ মানতেছে না যে চলিত ভাষা প্রবর্তন হবে সাহিত্যে, কেউ এটা মানতেই চায় না। তাহলে এইটা কি তার যুদ্ধ? সুতরাং বীরবল যেরকম একই সাথে সাহিত্যিক এবং যোদ্ধা, প্রমথ চৌধুরী সেম একইভাবে সে সাহিত্য রচনাও করে এবং চলিত ভাষা প্রবর্তনের জন্য সে একদম যুদ্ধ প্রচলন করে ফেলছে। তার মানে সে সেই কারণে হচ্ছে প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লেখা শুরু করলো, জেলে দিচ্ছে বীরবলের হালখাতা। আচ্ছা, প্রমোদ চৌধুরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক। রবীন্দ্রনাথের যে বড় ভাই ছিল সত্যেন্দ্রনাথ, তার যে মেয়ের নাম কি জানো? ইন্দিরা দেবী নাকি? ওই যে জি ভাই। আচ্ছা, ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীর হচ্ছে হাজবেন্ড হচ্ছে প্রমোদ চৌধুরী। ইন্দিরা দেবীর বাপ ছিল সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। তাহলে সেই হিসাবে কি চাচা শ্বশুর আর কি। তো চাচা শ্বশুর তার মানে এও এক জামাই আর কি। তো জামাই একই টাইমে হয়েছে, মানে পরিবারের আত্মীয়। কিন্তু সে কি ছিল? রবীন্দ্রনাথের প্রভাব বর্জিত ছিল, রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে ছিল এবং নিজেই একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করে ফেলছিল। দেখেন জিনিসটা কিন্তু খুব কঠিন। আপনি আপনার সাহেব রবীন্দ্রনাথের মতন একজন ব্যক্তি আছে, কিন্তু আপনি সেই রবীন্দ্রনাথের আপনি নিজেও সাহিত্যিক এবং রবীন্দ্রনাথ থেকে আলাদা একটা ঘরনা যে সাহিত্য রচনা করতেছেন। উল্টা উল্টা কি হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রমোদ চৌধুরীর দ্বারা বেশি প্রভাবিত। সে তার যে এই যে শেষ কবিতা চলিত ভাষায় লেখা, যারা পড়ছেন সে জ্যোতি, আকাশ প্রদীপ, শেষ লেখা, এগুলো ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কি চলিত ভাষায় লেখা। এবং এর পিছনে মূল যে অবদান, সে অবদান যে প্রমোদ চৌধুরী, এটা রবীন্দ্রনাথ নিজেই হচ্ছে স্বীকার করছে যে প্রমোদ চৌধুরী বলতে বলতে আমার হচ্ছে এগুলো লেখাইছে। সবুজ পত্রের ভাষা ছিল সাধারণের ভাষা। এরপর হচ্ছে সবুজ পত্র নিয়ে আর কিছু কথাবার্তা। যে রবীন্দ্রনাথ একসময় সিদ্ধান্ত নিয়েছিল যে আমি কোনো সাহিত্য সাময়িকীতে আর লেখালেখি করবো না, শুধু গ্রন্থ রচনা করবো। কিন্তু প্রমোদ চৌধুরী বাধ্য করছিল তার সবুজ পত্রে লিখতে, এবং সবুজ পত্রে সে কিন্তু গদ্য ভাষায় লিখছে। আর একটা ইন্টারেস্টিং আছে, এখানে লেখা হয় না, সেটা হচ্ছে ওই যে ঠাকুরমার ঝুলির যে লেখক দীনেশ চন্দ্র সেন মনে হয় নাকি, সে সবুজ পত্রে লেখা প্রকাশ করছিল, কিন্তু সেটা দক্ষিণারঞ্জন মিত্র, দক্ষিণারঞ্জন। তো দক্ষিণারঞ্জন একবার লিখছিল সবুজ পত্রের উদ্দেশ্যে, সেটা প্রকাশ হইতে অনেক দেরি করতেছিল এবং সে কেন তার এত বড় একটা লেখা প্রকাশ হইতেছে না সেটা চিন্তা করে সে অসুস্থ পর্যন্ত হয়ে গেছিল, যে আমার একটা লেখা সবুজ পত্রের মতো পত্রিকা হচ্ছে প্রকাশ করতেছে না। কারণ সবুজ পত্রের দাপট এতটা বেশি ছিল ওই সময়। ঠিক আছে, তাহলে বাংলা সাহিত্যে চলিত ভাষা প্রবর্তনে সবুজ পত্র পত্রিকার অবদান কি, প্রমোদ চৌধুরীর অবদান কি, এখানে রবীন্দ্রনাথের সাথে মিক্স কইরা এই কথাবার্তা গুলা লিখতে হবে। এখন লিখতে পারবেন কিনা বলেন, বা প্রমোদ চৌধুরীর এই জিনিস ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার ভাই। দেখা যাবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা যা পড়ানো হয়েছে আপনাদের কোনো কাজে লাগছে কিনা আমাকে একটু ফিডব্যাক দেন। হ্যাঁ দাদা, কাজে লাগবে দাদা। আরেকটা কোশ্চেন ছিল। আমরা তো আসলে মানে দেখা যায় যে হচ্ছে মানে ক্লাস শেষ করার পরে স্লাইডটা দেখি আর হচ্ছে শিকড় দেখি, এটা দেখলেই তো মনে হয় না আপনার, নাকি অন্য কিছু করার দরকার আছে? শিকড় সাহিত্য পাঠ মহাসেনা নাজিলা, হ্যাঁ, এটা মাঝে মাঝে একটু দেখা হয়। দেখেন, সমস্যা নেই, যে কোনো একটা বই, যে কোনো একটা বই দেখলে হইলো। অগ্রদূত ভালো, মানে অনেক কথা বলো তো জিজ্ঞাসা করা। অগ্রদূত খারাপ না ভাই, অগ্রদূতও ভালো, শিকড়ও ভালো। আমি অগ্রদূতের আধুনিক যুগের একটা পিডিএফ খুঁজলে হয়তো পাইতাম, আমি আমাদের ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম। আমিও শিকড় পড়তাম, কিন্তু আমি যার সাথে পড়তাম সে আবার অগ্রদূত পড়তো। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিই, আমার ফোনেরও চার্জ শেষ হচ্ছে, এখনই হচ্ছে সব ক্যাটাগরিতে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, রেকর্ডিংটা স্টপ করি, আবার হচ্ছে